ওকে, তো আমাদের স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে চলে যাব দিস পিসির ভিতরে। এখান থেকে চলে যাব আপনাদের ফোল্ডার যেখানে আছে 109 নাম্বার ব্যাচ, এখানে চলে যাব। তারপর এই যে ক্লাস নামে যে একটি ফোল্ডার আছে আমরা এটাকে ওপেন করে ফেলেছি। এখন এটাকে আমরা সিএমডি এর মাধ্যমে ওপেন করব। তারপর কোড স্পেস ডট ইন্টারপ্রেস করব। আমরা দেখতে পাচ্ছি যে ওই ফোল্ডার গুলো আমাদের এই ভিএস কোডে কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো আমরা গত ক্লাসে করেছিলাম 9 নম্বর ক্লাস, যেখানে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্পর্কে জেনেছিলাম, তারপর পলিমরফিজম সম্পর্কে জেনেছিলাম, এবং আমরা ইনহেরিটেন্স সম্পর্কে জেনেছিলাম, তারপর কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর সম্পর্কে আমরা জেনেছিলাম। তো ডিস্ট্রাক্টর সম্পর্কে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, আমি আপনাদেরকে কনস্ট্রাক্টর দেখিয়েছিলাম। ওকে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব গিটহাব সম্পর্কে। তো গিটহাব করার জন্য কোনো কোড করতে হয় না, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল। ঠিক আছে, গিটহাব এবং গিট সম্পর্কে আমরা আজকে ডিটেইল জানবো ইনশাআল্লাহ। তো গিটহাবটা কি মূলত? গিটহাবটা হচ্ছে একটি স্টোরেজ সার্ভার বলতে পারি আমরা। এই স্টোরেজ সার্ভার অর্থাৎ এই সার্ভারের ভিতরে আমরা আমাদের বিভিন্ন ডেটাগুলোকে স্টোর করতে পারবো। ওকে, তো এই যে এখন কোন টাইপের ডেটা আমরা সেখানে স্টোর করতে পারবো, আমরা এখানে আমাদের এই প্রোগ্রামিং কোডগুলোকে আমরা এই ওখানে স্টোর করতে পারবো। তারপর সেটা যে কোনো টাইপের টেক্সট ফাইল হতে পারে, বা আমাদের যে কোনো প্রজেক্ট, হ্যাঁ, আমাদের যে কোনো ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট গুলো আছে আমরা এগুলো কিন্তু সেখানে স্টোর করতে পারবো। এখন ওই যে সার্ভার, যেটা গিটহাব নামে যে একটি সার্ভার আছে অর্থাৎ স্টোর করার জন্য, এটা কিন্তু ফ্রিও আছে এবং পেইড ভার্সনও আছে। ওকে, যদি আপনার হিউজ পরিমাণে যদি আপনার স্টোরেজ দরকার হয় তবে সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনাকে স্টোরেজ পারচেজ করতে হবে। ওকে, তো আমরা স্টুডেন্টরা আমরা ফ্রিটা ইউজ করতে পারি, তো ফ্রিটা ইউজ করে আমরা মোটামুটি আমাদের কাজগুলো কভার করে ফেলতে পারবো। ঠিক আছে, তো সেখানে আমরা তো জানলাম যে গিটহাবে কি করতে পারি। আমরা গিটহাবে আমরা আমাদের কোডগুলোকে স্টোর করতে পারি। ওকে, তো আজকে সেটা আমরা ডিটেল জানবো ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে গিট। গিট কি? এই যে আমরা গিটহাবের সাথে যে আমরা আমাদের কোডগুলোকে যে ডিপ্লয় করব বা আপলোড করব, এই যে আপলোড করার যে একটা মাধ্যম, সেই মাধ্যমটা হতে পারে একটা গিট, গিট অ্যাপ্লিকেশন। এই গিটের মাধ্যমে আমরা ভার্সনগুলোকে কন্ট্রোল করতে পারবো, আমরা কমান্ড গুলোকে কন্ট্রোল করতে পারবো, আমরা বিভিন্ন কমান্ডের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আজকে ইনশাআল্লাহ ডিটেইল জানবো। ওকে, আচ্ছা। এখন এই গিটহাব সম্পর্কে জানার জন্য, যেহেতু গিটহাব একটি স্টোরেজ সার্ভার, তো এটার জন্য আমাদেরকে অনলাইনে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমি এখান থেকে চলে যাব গুগল ক্রোমে। যাওয়ার পর আমি এখান থেকে এই যে একটি নিউ ট্যাব নিলাম, এখানে সার্চ করব গিটহাব। কি সার্চ করব? github.com। আচ্ছা, ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে আমাদের এখানে গিটহাব অ্যাকাউন্ট ওপেন আছে। তো আমি যেটা করব, এখান থেকে এটাকে একটু লগ আউট করে দিচ্ছি, এখান থেকে সাইন আউট। ওকে, এটা সাইন আউট হয়ে গেছে। তো আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, তারপর আমি আবার এখানে গিটহাব লিখে সার্চ করছি, github.com ইন্টারপ্রেস করলাম। আচ্ছা, কিন্তু এটা সাইন আপ হয়নি। সাইন আউট। ওকে, আচ্ছা, আমাদের এখান থেকে সাইন আউট করতে হবে, রাইট? হ্যাঁ, সাইন আউট ফর অল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে গিটহাব যে অ্যাকাউন্টটি মানে যে ওয়েবসাইটটি সেখানে চলে আসছে, এবং আগের অ্যাকাউন্ট থেকে আমরা সাইন আপ করেছি, সরি আমরা সাইন আউট করেছি। ওকে, আচ্ছা, আমি যদি আবার আপনাদেরকে একটু দেখাই একটু ভালো মতো বোঝার জন্য, আমরা যদি এখানে এখানে লিখবো github.com, ইন্টারপ্রেস করলাম। এই যে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে আপনাদের সামনে, কিন্তু সেম এভাবে কিন্তু একটি ইন্টারফেস কি ওপেন হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। এখন আমাদেরকে এই গিটহাবের এই যে ওয়েবসাইটটি আছে, দেখেন এখানে অনেকগুলো মেনু আছে, তারপর এখানে দুইটা অপশন আছে, সাইন ইন সাইন আপ। যদি অ্যাকাউন্ট থেকে থাকে প্রিভিয়াস, তাহলে আপনি এখান থেকে সাইন ইন করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে, আপনি একজন নতুন ইউজার হন, তো সেক্ষেত্রে আপনাকে সাইন আপে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করতে হবে। তাহলে আজকে আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, আপনাদের এখানে যদি যার ইমেইলে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সে একটা ইমেইল দেন আমাকে, চ্যাট বক্সে দিয়ে দেন, কেমন? কে দিবেন? পারভেজ ভাই অথবা জাহিদুল ভাই, কে দিবেন বলেন? আমি মাত্র একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পারভেজ ভাই আছেন ক্লাসে? জি আছি ভাইজান। জি জি, তাহলে আপনি একটা মেল দিয়ে দেন, হ্যাঁ, এই চ্যাট বক্সে দিয়ে দেন। চ্যাট বক্সে আপনার মেলটা দিয়ে দেন।
আমরা সেই মেল দিয়ে, এবং মেল কিন্তু লাগবে একটি অ্যাক্টিভ মেল। আপনার মেলে কিন্তু একটা কোড যাবে গিটহাবের অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? সেই কোডটা কিন্তু দিতে হবে, হ্যাঁ? ওকে, পারভেজ ভাই আমাদেরকে চলে একটি গেছে। মেল দিয়েছেন, আমি মেলটা এখান থেকে কপি করলাম। কপি করে চলে যাব আমাদের গিটহাবের যে ওয়েবসাইটটি আছে সেখানে চলে যাব। তো তাহলে যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমরা কি করব, এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাকে সে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু গিটহাব। তারপর দেখেন প্রথমে একটি ঘর আসছে কি, ইন্টার ইউর ইমেল। ওকে, তো আমরা যে ইমেলটিকে আমরা কপি করেছি সেটাকে আমরা এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট, তাহলে আমরা সেই ইমেলটি এখানে দিয়ে দিলাম। ইমেলটি কিন্তু অবশ্যই আপনাকে ভেরিফাইড ইমেল হতে হবে আপনার। ওকে, তো আমরা কি করবো, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, যে আপনি একটি নতুন পাসওয়ার্ড দেন এখানে, মানে একটি নতুন পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেন এখানে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। নর্মাল পাসওয়ার্ড দিলে কিন্তু কাজ করবে না, বা সেটা কিন্তু ভালো হবে না। অবশ্যই আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তাহলে স্ট্রং পাসওয়ার্ড বলতে কি বুঝি? স্ট্রং পাসওয়ার্ড বলতে বুঝি যেখানে আমাদের ক্যারেক্টার অর্থাৎ ক্যাপিটাল, হ্যাঁ, অর্থাৎ আপার, লয়ার, তারপর সিম্বল, নাম্বার সবকিছু মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করব আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পারভেজ ভাই আপনি আমাকে নক করে পাসওয়ার্ডটি নিয়ে নেবেন, পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন, কেমন? তাহলে আমি ঠিক একটি আছে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখান থেকে, একটি স্ট্রং পাসওয়ার্ড দিলাম আমি। ওকে, তো দেখেন আপনার পাসওয়ার্ড যদি স্ট্রং হয় তাহলে নিচে লেখা আসবে পাসওয়ার্ড ইজ স্ট্রং, ঠিক আছে? যদি স্ট্রং না হয় তাহলে সেটা নরমাল নাকি লো সেটা আপনার এখানে বলবে সে। ওকে, এখানে তিনটা ধাপ, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে লো বা মিডিয়াম, আর একটা কি হাই বা স্ট্রং। তারপর কি করব, আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে বলতেছে কি ইন্টার এ ইউজার নেম। এই যে ইউজার নেম দেওয়ার সময় একটু ভালো মতো লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই গিটহাব অ্যাকাউন্ট যারা করেছে সারা বিশ্বের ভিতরে, এখানে একটি ইউজার নেম হতে হবে ইউনিক নেম। কি নাম হতে হবে? ইউনিক নেম হতে হবে, যেই নামে অন্য কারো নাম নাই। এটা হবে একটা ইউনিক ইউজার নেম, ঠিক আছে? আপনাকে সেভাবে নাম, মানে নেমটা দিতে হবে। তো আমরা ইউনিক করার জন্য আমাদের নামের সাথে বা নিকনেমের সাথে আমরা একটা নাম্বার দিতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে, এটা একটা ইউনিক হয়ে যাবে। আচ্ছা পারভেজ ভাই, বলেন তো আপনার একটা ইউজার নেম কি দিতে পারি, বলেন। এই আমার ইউজার নেম সার্চ করেই কিন্তু আমরা যে যে কোনো ইউজাররা কিন্তু আপনাকে ফলো করতে পারবে বা আপনাকে সার্চ করতে পারবে। জি বলেন। বড় নাম দিলে বেটার হবে না ছোট নাম মুন্না শুধু দেব? দেন, মানে ইউজার নেম যত শর্ট করতে পারেন ইউনিক, ততই ভালো। তাহলে মুন্না দিয়ে ওখানে সাথে আমার নাম্বারটা দেওয়া যেতে ওকে, হবে, নাম্বার মুন্না। হ্যাঁ, তারপর কি দিতে পারি, নাম্বার দিতে পারি কি 60, 60। শেষ নাম্বার, আমার নাম্বারের শেষে ওকে, 60। আচ্ছা, তো দেখেন আমি যখন বাইরে ক্লিক করলাম কি বলছে, ইউজার নেম, হ্যাঁ, মুন্না 60 ইজ নট অ্যাভেলেবেল। কি বলছে? এটা কি নেই? এটা অ্যাভেলেবেল নেই। ওকে, তাহলে বলেন এখানে কি নাম দিতে পারি তাহলে পারভেজ ভাই? 39960 দেন দেখি। 960। ওকে, আচ্ছা, এটা বলছে যে মুন্না 960 ইজ অ্যাভেলেবেল, তার মানে এটা কি আছে? এটা অ্যাভেলেবেল আছে। এটা খেয়াল করতে হবে, কেমন, যে আমার এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে কিনা। তারপর কি করব, আমরা কন্টিনিউতে আমরা ক্লিক করব। তারপর বলতেছে ইমেল পার কি প্রিফারেন্স, অর্থাৎ রিসিভ অকেশনাল প্রোডাক্ট আপডেট এন্ড কি এই, কি বলছে এখানে, অ্যানুইন্সমেন্টস। তো আমরা এখন এখানে চেক মার্ক করে যখন কন্টিনিউতে ক্লিক করব তখন তার মেইলে একটি কোড যাবে। ওকে, তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে কি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ওকে, তো আমরা এখানে এই ভেরিফাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের সামনে কিছু প্যাজেল আসছে। ওকে, এখন এই যে প্যাজেল যেখানে আসছে কি বলছে, এখানে ইউজ দ্য অ্যারো টু রোটেট দ্য অবজেক্ট টু ফেস ইন দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড, অর্থাৎ এই হাতের যে ডিরেকশন যেদিকে আছে আপনাকে এই ইমেজটাকে ওই দিকে ঘোরাতে হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে বাটন, এখানে ক্লিক করলে আপনার এদিকে ঘুরবে আর এখানে ক্লিক করলে এদিকে ঘুরবে, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে মুখ, তাহলে মুখটা আমাদেরকে এদিকে ঘোরাতে হবে। তো এখানে ক্লিক করলাম, এটা এখন এই বরাবর আছে, এখানে ক্লিক করলাম এখন এই বরাবর আছে। তাহলে হাতটা হচ্ছে আমাদের সোজা বরাবর, তাহলে আমাদের এখানে ক্লিক করলে সোজা বরাবর করলাম। ওকে, এই হাতের দিকে আমাদের ছবিটাকে ঘোরাতে হবে। তারপর কি করব, সাবমিটে ক্লিক করব। এরকম ভাবে তিনটা করতে হবে। এখন হাতটা আছে ওদিকে, তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে এইটা ঘুরাইলাম এদিকে, আর এটা ক্লিক করলে বেশি ঘুরে যাচ্ছে, তাই না? তাহলে এখন এদিকে ঘুরাইলাম, তারপর সাবমিটে ক্লিক করব। আবার একটা আসবে, এখন আবার এদিকে। তাহলে এটা হচ্ছে কি, এটা এরোপ্লেন নাকি? এই যে আমরা বরাবর এটা করলাম, সাবমিটে ক্লিক করলাম। যদি তিনটাই যদি সঠিক হয়
তাহলে টিক মার্ক আসবে। আর 3টার ভিতর যদি একটা ভুল হয়, ভুল হলে কিন্তু তাহলে আবার আপনাকে মানে আপনার হচ্ছে রিটার্ন করতে হবে এগুলোকে। ওকে। আচ্ছা মুন্না ভাই, আপনার ইমেইল একটি কোড গেছে, সেই কোডটা একটু বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যায়? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ইনবক্স গিটহাব থেকে কোড, জি 6655 6655 2716 16। ওকে। তো আমরা 6655 দেখতে পাচ্ছি যে 2716। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন আমাদের এই জায়গা থেকে ইউজার নেম অর ইমেল, অর্থাৎ আমরা যে ইউজার নেম দিয়েছিলাম সেই ইউজার নেম দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো, অথবা আমরা ইমেল দিয়েও কি করতে পারবো, এখানে লগ ইন করতে পারবো। ঠিক আছে। আচ্ছা আমি যদি এখন এখানে মুন্না তারপর 960 যদি দেই আমরা, তারপর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে। তারপর সাইন ইনে ক্লিক করলাম। এই দেখেন সাইন ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু কি হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এখন আমাদের এখানে বলছে কি github.com জয়েন ওয়েলকাম। এখন এই যে ওয়েলকাম টু গিথহাব, এখন আমাদের কিছু সেটিংস করতে হবে এখান থেকে। আমরা চাইলে এগুলো কি স্কিপ করতে পারি, চাইলে আমরা এগুলো কি পূর্ণ করতে পারি। আপনি এইটা মানে কোন পারপাসে এটাকে ব্যবহার করবেন? আপনি কি একজন স্টুডেন্ট নাকি টিচার? আবার উপর আছে জাস্ট মি, অথবা 2 থেকে 5 জন, 5 থেকে 10 জন, 10 থেকে 20 জন, 20 থেকে 50 জন, 50 জন প্লাস। আমরা এখানে দিতে পারি জাস্ট মি। ঠিক আছে। তারপর কি করব, এখান থেকে সিলেক্ট করব আর ইউ স্টুডেন্ট অর টিচার। আপনি আপনি কি স্টুডেন্ট নাকি টিচার? আমরা স্টুডেন্ট। তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর কি করব, এখান থেকে আমরা এগুলোকে কোনো কিছু সিলেক্ট না করে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপর কি করব, দেখেন এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে গেট অ্যাডিশনাল স্টুডেন্ট বেনিফিটস। এটা হচ্ছে পেইড। ওকে। আচ্ছা, না সরি, এটা পেইড না। আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, এর জন্য আমাদেরকে গিটহাবের কাছে বেনিফিট মানে অ্যাপ্লাই করতে হবে। আমরা যেটা করব, এখান থেকে কন্টিনিউ টু ফর ফ্রি এখানে ক্লিক করব। ঠিক আছে। এখানে দেখেন কিছু ফিচার্স আছে, আপনি কি কি পাচ্ছেন ফ্রিতে, এগুলো লেখা আছে। আমি কন্টিনিউ ফর ফ্রিতে ক্লিক করলাম। তারপর এই যে দেখেন আমার গিটহাব অ্যাকাউন্টে কিন্তু ওপেন হয়ে গেছে। গিটহাব অ্যাকাউন্টে কি হয়েছে, ওপেন হয়ে গেছে। তো এই যে গিটহাব অ্যাকাউন্ট ওপেন হলে আপনার সামনে এরকমের আসবে। এরকমের হওয়ার পর আমরা যেটা করতে পারি, দেখেন একদম উপরে রাইট সাইডে রাইট কর্নারে এখানে ক্লিক করলে এটা হচ্ছে আপনার প্রোফাইল, এই হচ্ছে আপনার ইউজার নেম, এই হচ্ছে আপনার প্রোফাইল ছবি। কে যেন জয়েন করেছেন। ওকে। এটা কি আপনার প্রোফাইল ছবি। আপনি চাইলে এখান থেকে এগুলোকে আপডেট করতে পারবেন। এই যে ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি আপনার ছবি দিয়ে দেবেন। ঠিক আছে। এখানে ক্লিক করার পরে কোথায়, গো টু পার্সোনাল প্রোফাইল, এই যে আপনার হচ্ছে নেম, আপনার এখানে নাম দিতে পারবেন। তারপর এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এখানে নাম, তারপর হচ্ছে এডিট ভাইও, তারপর এখান থেকে কোম্পানি, ওয়েবসাইট, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক, এগুলো দিয়ে আপনি এখানে সেভ করতে পারবেন। ঠিক আছে। ওকে। তারপর এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করে আপনি এটা ছবি আপনি আপলোড করতে পারবেন এখান থেকে। ঠিক আছে। এগুলো আপনার করে নেবেন। হ্যাঁ। তারপর আপনার নাম দিবেন, এখানে আপনার ফুল নেম কি। আমরা একটু আগে যেটা দিয়েছি সেটা কি আমাদের ইউজার নেম, এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আর এগুলো আপনি আপনার ফুল নেম দিবেন, একটি শর্ট ডেসক্রিপশন দিবেন। ওকে। তারপর এখান থেকে আপনি কোন কোম্পানিতে যদি থাকেন তাহলে সেই কোম্পানির নাম লিখতে পারেন, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট দিতে পারেন। তারপর আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে। ওকে। এগুলো দিয়ে আপনার প্রোফাইলটা কি করবেন, আপনি সাজাবেন। কারণ আপনি যখন একজন ডেভেলপার হবেন, আপনি যখন একজন প্রোগ্রামার হবেন, তখন আপনি যদি কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেন বা প্রফেশনাল যাদেরকে আপনি একজন ডেভেলপার হিসেবে আপনি পরিচয় দিবেন, তখন আপনার আইডেন্টিটি সে দেখার জন্য আপনার গিটহাব অ্যাকাউন্ট সে দেখবে। ঠিক আছে। তখন কিন্তু আপনার সিভি দেখে সে কিন্তু আপনাকে জাস্টিফাই করবে না আসলে আপনি কি মানে ভালো মানের প্রোগ্রামার না কোন টাইপের প্রোগ্রামার। তখন আপনার গিটহাব অ্যাকাউন্ট দেখে সে কি করবে, সেটাকে জাস্টিফাই করবে আসলে আপনি কোন টাইপের আপনার ডেভেলপার। ওকে। এই জন্য এটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। আর এই গিটহাব অ্যাকাউন্টে আপনি দুই ভাবে আপনি কোডগুলোকে আপলোড করতে পারবেন, বা দুই ভাবে আপনি আপনার ডকুমেন্ট গুলোকে আপনি আপলোড করতে পারবেন। একটা হচ্ছে প্রাইভেট ভাবে আর একটা পাবলিক ভাবে। চাইলে আপনার ওই প্রজেক্টটাকে আপনি পাবলিক করে দিতে পারবেন, তাহলে সবাই দেখতে পারবে। আর যেটাকে আপনি প্রাইভেট করবেন সেটা আপনি অনলি আপনিই দেখতে পারবেন, ওরা কিন্তু পাবলিকটা দেখতে পারবে না। ওকে। আচ্ছা। তারপর এখান থেকে এগুলো দেখবেন, এখানে অনেক সেটিংস আছে। ঠিক আছে। এখানে সেটিংস আছে, তারপর এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখবেন আস্তে আস্তে। ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমরা এখানে ক্লিক করলে আমাদের এই যে হোম পেজটা কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে। এখানে কিন্তু কোনো মেনু নেই, তাই না? ওকে। এখন আসি আমাদেরকে এখানে আমরা কিভাবে কোডগুলোকে ডিপ্লয় করব বা আপলোড করব। কোডগুলোকে আপলোড করার জন্য আপনাকে ফোল্ডার ওয়াইজ আপনাকে এখানে আপলোড করতে হবে।
ফোল্ডার ওয়াইজ অথবা যে কোনো একটি ফাইলকে আপনি এখানে আপলোড করতে পারবেন, নো প্রবলেম। ওকে, কিন্তু ফোল্ডারটা আমি কেন বললাম, আমরা যেভাবে কম্পিউটারে বা আমাদের ফোনের যে মানে ফোন ডিভাইস বা কম্পিউটার ডিভাইসে আমরা যখন কোনো একটি ফাইল রাখি, আমরা কিন্তু ওই ফাইলগুলো কি করি, এক একটি ফোল্ডার অনুযায়ী আমরা রাখি, যাতে করে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে আমার এই ফোল্ডারের ভিতরে আমার এই টাইপের ফাইলগুলো আছে। নাকি আমি ফোল্ডারের নাম দেখলে বুঝতে পারি না যে আমার এই ফোল্ডারের ভিতরে আমার সং আছে, নাটক আছে, মুভি আছে, গজল আছে, বা পিকচার আছে, আমার পার্সোনাল পিকচার আছে, বা আমার অফিসিয়াল পিকচার আছে, বা অফিসিয়াল ডকুমেন্ট আছে। আমরা আমাদের ধরন অনুযায়ী বা টাইপ অনুযায়ী আমরা বিভিন্ন ফোল্ডার তৈরি করি নাকি, যাতে করে আমি ইজিলি সেগুলো খুঁজে পেতে পারি। সেম ভাবে আপনি যখন গিটহাবে যখন কোডগুলোকে আপনি আপলোড করবেন বা যে কোনো ডকুমেন্টকে আপনি ডিপ্লয় বা আপলোড করবেন, তখন কি করবেন, একটি ফোল্ডার তৈরি করবেন, যাতে করে আপনি খুব ইজিলি বুঝতে পারেন যে আমার এটার ভিতরে আমার ওই টাইপের ডকুমেন্ট গুলো আছে। ওকে, তো এই ফোল্ডারটাই আমাদের গিটহাবের নাম হচ্ছে রিপোজিটরি। নাম কি, রেসপন্স করবেন, নাম কি? রিপোজিটরি। রিপোজিটরি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেখা আছে ক্রিয়েট এ রিপোজিটরি, আবার এখানে লেখা আছে কি, ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। অর্থাৎ এই যে রিপোজিটরি হচ্ছে আমাদের ফোল্ডারের মতোই সে কাজ করবে। আচ্ছা, আমরা যখনই প্রথম নতুন একটি অ্যাকাউন্ট করব তখন আমাদের সামনে এমনটা আসবে, যদি এমনটা না আসে তাহলে এই যে গিটহাবের যে লোগোটি আছে আমরা এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করলে আমাদের এই পেজে আবার নিয়ে আসবে। এখন আপনি যে ক্রিয়েট এ রিপোজিটরি এখানে ক্লিক করেও আপনি রিপোজিটরি তৈরি করতে পারেন, অথবা ক্রিয়েট এ নিউ রিপোজিটরি এখানে ক্লিক করেও কি করতে পারবেন। তা দেখেন আমার এখানে একটা অপশন আছে প্রথমে রিপোজিটরি নেম, অর্থাৎ আপনি কোন নামে একটি রিপোজিটরি তৈরি করতে চাচ্ছেন অথবা একটি ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ভিএস কোডে যে কোডগুলো আছে, দেখেন আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে করতে করতে ক্লাস 9 পর্যন্ত কি আছে, আমাদের ফাইলগুলো আছে। আমি চাচ্ছি আমার এই সম্পূর্ণ ফাইলগুলোকে আমি গিটহাবে অ্যাকাউন্টে কি করব, ডিপ্লয় করব বা আপলোড করব। ওকে, তাহলে এগুলো আছে কিন্তু কোথায়, ক্লাস ফোল্ডারের ভিতরে। কোথায় আছে, এই যে ক্লাস ফোল্ডার। আচ্ছা, আমি যদি একটু এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করলে চলে যাবো এখান থেকে দিস পিসি, এখান থেকে লোকাল ডিস্ক, এখান থেকে ব্যাচ নাম্বার 109, তারপর ক্লাস। এই দেখেন ক্লাস ফোল্ডারের ভিতরে কি আছে, আমার এখানে কিছু ফাইল আছে। এই ফাইলগুলোকে আমি কি করব, ডিপ্লয় করব। তাহলে আমরা ক্লাস ফোল্ডারটি কিন্তু কি করেছি, এই ভিএস কোডে ওপেন করে ফেলেছি, যে ক্লাস ফোল্ডারটিকে আমরা এখানে ওপেন করেছি। দেন তার ভিতরে কি আছে, আমার ক্লাসের ফাইলগুলো আছে। ওকে ফাইন, আমি এই যে উপরে এগুলো সবকিছু ক্লোজ করে দিচ্ছি এখান থেকে, এগুলো আমার এখানে কোনো দরকার নেই। আচ্ছা, তো আমি এখন চলে যাব আবার গুগল ক্রোমে। যাওয়ার পর কি করব, একটি রিপোজিটরি নেম দিব। এখন রিপোজিটরি নেম কি দিতে পারি, এখন আমি এখানে কি ডিপ্লয় করব, তার সাথে কি করব, একটি সামঞ্জস্য রেখে আমি এখানে এগুলোকে ডিপ্লয় করব। যেহেতু এখন আমি পাইথনের ক্লাসগুলোকে এখানে ডিপ্লয় করব, সো আমি এখন এখানে বলতে পারি যে পাইথন ক্লাস। ঠিক আছে, আপনি এটা যে কোনো নাম দিতে পারবেন, নো প্রবলেম, সেটা যে কোনো ভাবে হোক। কিন্তু সেম একই নামে আপনি কিন্তু দুইবার কি করতে পারবেন না, ফোল্ডার বা রিপোজিটরি তৈরি করতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রতিটা রিপোজিটরি কি হতে হবে, ইউনিক হতে হবে। যেভাবে আমরা আমাদের যদি আমি একটু এখান থেকে চলে যাই, আমাদের এই যে ডিসপিসির ভিতর যদি চলে যাই, দেখেন আমাদের এখানে একটি ফোল্ডার আছে ক্লাস নামে। আমি যদি এখন আবার একটি ক্লাস নামে যদি আরো একটি ফোল্ডার করতে চাই, তাহলে কি পারবো করতে, একটু বলেন তো, না, করতে কি পারবো? তখন কি বলবে, তখন বলবে আপনি কি এটাকে রিপ্লেস করতে চান, তার মানে আপনি আগেরটাকে মুছে আপনি নতুন করে কি এটাকে তৈরি করতে চান নাকি। সে একই নামে সে কিন্তু দুইবার কিন্তু তৈরি করবে না। সেম ভাবে এই গিটহাবের ভিতরেও একই নামে দুইটা ফোল্ডার কিন্তু হবে না, বা দুইটা রিপোজিটরি কিন্তু তৈরি হবে না। আপনাকে অবশ্যই ইউনিক তৈরি করতে হবে। নাম্বার 2, এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। যদি আপনি চান যে আপনার এই রিপোজিটরি প্রাইভেট থাকবে, তাহলে প্রাইভেট সিলেক্ট করবেন। যদি মনে করেন যে না, আমার রিপোজিটরিটা সবাই দেখুক, তাহলে আপনি পাবলিক করে দিবেন। আমরা আপাতত এটা পাবলিক করে রাখলাম, ঠিক আছে। ওকে, তা পাবলিক করে এখন কি করব, ক্রিয়েট এ নিউ রিপোজিটরি, এখানে ক্লিক করব। কি করব, এখানে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। তাহলে এখন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখবেন এই যে আমার পাইথন ক্লাস নামে একটি রিপোজিটরি তৈরি হয়ে গেছে, এবং আমার নিচে সে কি বলছে, কুইক সেটআপ ইউ ইফ ইউ ডান দিস কাইন্ড অফ থিং বিফোর। অর্থাৎ আপনি নিচের যেই এখানে কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনি এগুলোকে ফলো করে আপনি এগুলো কিন্তু সেটআপ করে ফেলতে পারেন। অর ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন দা কমান্ড লাইন। আপনি কমান্ডগুলোকে, এই কমান্ড লাইনগুলোকে ব্যবহার করে আপনি কিন্তু খুব ইজিলি আপনি আপনার সেই ফাইলগুলোকে ডিপ্লয় করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব এখানে যেই ডকুমেন্টেশনগুলো দেওয়া আছে বা যে কমান্ডগুলো দেওয়া আছে এগুলোকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, ওকে। এখন এই যে এগুলোকে ব্যবহার করার জন্য তাহলে আমরা কি করতে পারি,
আমরা এখান থেকে চলে যাব আমাদের ভিএস কোডে। ভিএস কোডে যাওয়ার পর আমরা এখান থেকে টার্মিনালে ক্লিক করব, এখান থেকে নিউ টার্মিনালে ক্লিক করব। নিউ টার্মিনালে ক্লিক করার পর আমাদেরকে একটি নতুন টার্মিনাল ওপেন হয়ে গেছে। ওকে, আচ্ছা, নতুন টার্মিনাল ওপেন হওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু কালারফুল লেখা আসছে। আপনাদের হয়তো বা অন্যরকম লেখা আসতে পারে, যেভাবে পাওয়ার শেল যেরকমের লেখা আসতে পারে, হ্যাঁ, অনলি হোয়াইট, তারপর আবার এমনটা আসতে পারে, কমান্ড প্রম্পট এমনটা আসতে পারে। ঠিক আছে, তো আমরা এগুলোকে ব্যবহার করব না, আমরা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি গিট ব্যাশ নামে একটি অ্যাপ্লিকেশন আছে সেটা। তাহলে আমরা সেটাকে কিভাবে সেট আপ করবো? দেখেন আমার এখানে কিন্তু ব্যাশ নামে একটি অ্যাপ্লিকেশন আছে, এটা কিন্তু আপনাদের বাই ডিফল্ট কিন্তু থাকবে না। ওকে, আমি হয়তো বা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের গিট ব্যাশ নামে একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। ওকে, তো সেটা ব্যবহার এখন আমরা করব। তো কি করব, আমরা এখন এখানে সার্চ করব গিট ব্যাশ নামে। ওকে, গিট ব্যাশ লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে দেখেন এখানে ডাউনলোডস, হ্যাঁ, যে gitscm.com নামে একটি ওয়েবসাইট আছে, আমরা এখানে চলে যাব ডাউনলোড উপর ক্লিক করে। তারপরে চলে যাব, যদি আপনার উইন্ডোজ হয় তাহলে আপনি উইন্ডোজে ক্লিক করবেন, যদি আপনি ম্যাক অপারেটিং সিস্টেম যদি আপনি ইউজ করে থাকেন তাহলে কি করবেন, ম্যাকে ক্লিক করবেন। আবার অনেকে আছেন যে ম্যাক ডিভাইস ইউজ করেন কিন্তু অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ, তাহলে আপনি কিন্তু উইন্ডোজে কিন্তু কি করবেন, ইউজ করবেন। ঠিক আছে, ওকে, তো আমরা উইন্ডোজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেমের যে বিট আছে 32 বিট, একটা হচ্ছে 64 বিট, আমরা এখান থেকে কি করব 64 বিট গিট ফর উইন্ডোজ সেটআপ আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে আমাদের এখন কিন্তু এটা ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এই যে দেখেন গিট আমাদের এটা কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে গেছে, মাত্র 65 এমবি। ওকে, তো আমি এটাকে এখান থেকে ডাউনলোড করব না, কারণ এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা এটাকে সম্পূর্ণ ডাউনলোড করবেন। ডাউনলোড করলে সেটা কোথায় হবে, সেটা হবে এই যে ডাউনলোডের ভিতরে, কিন্তু আপনার এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। আমি এটা কোথায় রেখেছি দেখে আসি একটু। সফটওয়্যার গিট ব্যাশ, এই যে দেখেন গিট ব্যাশ। যখন আপনার ডাউনলোড হয়ে যাবে তখন এরকমই কিন্তু আপনি একটি সফটওয়্যার দেখতে পারবেন গিট 64 বিটার। ঠিক আছে, তো আপনি সিম্পলি অন্যান্য যে অ্যাপ্লিকেশন গুলো আপনি যেভাবে ইনস্টল করেন এটাকেও সেম ভাবে আপনি কি করবেন, ইনস্টল করে ফেলবেন। বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, এখানে কোনো জি কিছু চেঞ্জ বুঝতে করবেন পেরেছি। না, নেক্সট নেক্সট করতে করতে এই যে আপনি যদি এখন এখানে ক্লিক করেন রান, ঠিক আছে, তারপর এখান থেকে ইয়েস পারমিশন দিবেন, তারপর নেক্সট নেক্সট করতে করতে মানে সব নেক্সট করতে করতে যাবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আর এটার লোকেশন কিন্তু চেঞ্জ করবেন না, এটার লোকেশন চেঞ্জ করলে কিন্তু আপনার ভিএস করে কিন্তু এটার পাথ খুঁজে পাবে না। ঠিক আছে, তো সি প্যানেলে মানে সি ড্রাইভে যখন এটা সে লোকেশন থাকে বাই ডিফল্ট ওইটাই আপনি দিয়ে যাবেন। এটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, নেক্সট নেক্সট করতে করতে এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল হয়ে গেলে আমার এটা ইনস্টল করা আছে, আমি এটা ক্লোজ করে দিলাম এখান থেকে। ওকে, এখন আপনি চলে যাবেন ভিএস কোডে। ভিএস কোডে যাওয়ার পর এই যে দেখেন আপনার যে নতুন একটা টার্মিনাল যখন আপনি ওপেন করবেন, নতুন টার্মিনাল ওপেন করার পর এই যে আপনার এখানে যে প্লাস নামে একটি আইকন আছে, এখানে দেখতে পাচ্ছি না, প্লাস আইকন দেখতে পাচ্ছি, এটি প্লাস আইকন দেখতে পাচ্ছি, এর জি পাশে দেখতে কিন্তু পাচ্ছি। একটি অ্যারো চিহ্ন আছে, পাশে একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন দেখতে পারতেছি, এটা হচ্ছে গিট ব্যাশ ডিফল্ট, আপনার এখানে কিন্তু পাওয়ার শেল থাকতে পারে ডিফল্ট, অথবা কমান্ড প্রম্পট থাকতে পারে ডিফল্ট। ঠিক আছে, তো আমরা যেটা করব এই যে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল একটা অপশন আছে, এখানে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে এই যে উপরে কিছু অপশন দেখতে পারবো আমরা এখান থেকে আপনি একটু খুঁজে দেখবেন যে আপনার গিট ব্যাশ লেখা কোন জায়গাতে আছে। কি আছে, আমি আবার চলে যাচ্ছি এখান থেকে সিলেক্ট ডিফল্ট প্রোফাইলে, এই যে এখানে কোন জায়গাতে গিট ব্যাশ লেখা আছে, তাহলে এই যে গিট ব্যাশ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে একটু লোড নিবে, লোড নেওয়ার পর আপনি যেটা করবেন এগুলো সবগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। কি করবেন, এগুলো সবগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি আবার নতুন করে একটি টার্মিনাল নেবেন, টার্মিনাল, নিউ টার্মিনাল। এই দেখেন এখন আমার কিন্তু এই যেখানে লেখা আছে ব্যাশ, এবং আপনি যদি এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে গিট ব্যাশ ডিফল্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি যতবার এখন নতুন টার্মিনাল ওপেন করবেন আপনার এই গিট ব্যাশটাই কিন্তু বারবার ওপেন হবে। বুঝতে পেরেছি কিনা এতটুকু? বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। তাহলে আমরা এইভাবে কি করব, গিট ব্যাশটাকে আমরা ডাউনলোড করে আমরা এইভাবে বিএস কোডের সাথে এটাকে কানেক্ট করে মানে ডিফল্ট করে দিব। ঠিক আছে, তাহলে আপনাকে বারবার আর চেঞ্জ করতে হবে না। আপনি যতবার ভিএস কোড ওপেন করে টার্মিনালটাকে ওপেন করবেন ততবার আপনার এই গিট ব্যাশটাই ওপেন হবে। ওকে, আর গিট ব্যাশ ওপেন হলে কিন্তু এভাবে কালারফুল আসবে। কি আসবে, এভাবে কালারফুল আসবে। ওকে, এখন আমি কি চাচ্ছি, এখন আমি চাচ্ছি যে আমার এই ফাইলগুলো কি করব, আমার গিটহাবে আমি ডিপ্লয় করব। ওকে, তো ডিপ্লয় করার জন্য আমাদের এখানে কিছু সাজেশন করেছে, কিছু মানে কমান্ড লাইনের, এখানে দেখতে পাচ্ছি ইকো, তারপর গিট ইনিট, গিট অ্যাড, গিট কমিট, হ্যাঁ, তারপর গিট ব্রাঞ্চ,
তারপর আমাদের লিঙ্ক দিতে হবে, গিট পুশ করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই কমান্ড গুলো আমি কিভাবে মুখস্থ করব? আপনার কোনোভাবে মানে কোনো রকম মুখস্থ করার দরকার নেই। দেখেন আপনি যখন নতুন একটি রিপোজিটরি তৈরি করবেন তখন আপনাকে এভাবে কি করবে, সে এই কমান্ড গুলো আপনাকে এসে দিয়ে দিবে। আপনি এগুলো কপি করে বা দেখে দেখে আপনি টাইপ করে কি করতে পারবেন, এগুলোকে আপনি ডিপ্লয় করে ফেলতে পারবেন। তারপর আপনি যখন কয়েকটি প্রজেক্ট আপনি এভাবে ডিপ্লয় করবেন তখন আপনার এটি অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এটা ব্যাপার না। ওকে, তো প্রথমে কি আছে, ইকো। এই যে প্রথম যে লাইনটি আছে আমরা এটাকে স্কিপ করবো, এটা আমাদের কোনো দরকার নেই। ওকে, তারপর আছে কি গিট ইনিট। এই যে গিট ইনিট এই যে কমান্ড আছে এটাকে আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা কি করব, চলে যাবো এখান থেকে ভিএস কোড, আপনি সেখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করতে পারেন। ওকে, আর এর আগে একটু খেয়াল রাখবেন, আপনি যেই ফাইলগুলোকে আপনি ডিপ্লয় করতে চাচ্ছেন ওই ফাইলগুলোর লোকেশন আপনি এখানে আছেন কিনা। দেখেন আমার এখানে জ্যাঙ্গো 109 ব্যাচ, তারপর ক্লাস ফোল্ডার, তেমন আমি ক্লাস ফোল্ডারের ভিতরে কিন্তু আছি। ওকে, আপনি এটা দেখে তারপর কিন্তু এটা করবেন। আমরা এখন কি করব, আমাদের প্রথম কমান্ড হচ্ছে গিট ইনিট। আমি এখন এখানে লিখে দিব গিট ইনিট। ওকে, এই যে গিট ইনিট আমি এখানে লিখে দিব, তারপর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর সে কি বলছে, ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি এত 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 আপনার এই ফোল্ডারে কি করছে, ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি করছে। আচ্ছা, এখন আমরা আসলে দেখে আসি যে আসলে আমাদের গিট নামে একটা ফোল্ডার তৈরি করেছে কিনা। আমি চলে যাব এখান থেকে, এই যে দেখেন উপরে ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি করেছে। এটা কেন তৈরি করেছে, গিট ইনিট কমান্ড দেওয়ার কারণে। আপনাদের এখানে হয়তো এটা শো নাও করতে পারে, তাহলে যেটা করবেন এখান থেকে ভিউতে চলে যাবেন, ভিউতে যাওয়ার পরে যে হিডেন আইটেমস নামে একটি অপশন আছে এখানে চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করে দিলে আপনি এই ফোল্ডার দেখতে পারবেন। আপনার যদি এখানে চেক মার্ক যদি করা না থাকে তাহলে দেখেন আমার এখন ওই ফোল্ডার কিন্তু এখানে শো করতেছে না, এটা হাইড অবস্থায় আছে। এটা শো করার জন্য কি করবেন, ভিউ মেনুতে ক্লিক করবেন, এখান থেকে হাইড আইটেমসে ক্লিক করবেন, তাহলে আপনার আইটেম মানে হাইড আইটেম যেগুলো আছে সেগুলো সবগুলো শো করবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের ফার্স্ট যে কমান্ড আছে সেটা কিন্তু চলে গেল। তারপর নেক্সট কমান্ড কি একটু দেখে আসি। নেক্সট কমান্ড হচ্ছে গিট অ্যাড, তারপর আছে কি redmi.md। এটা আমাদের দরকার নেই এতটুকু, এই যে redmi.md এতটুকু আমাদের কি নাই, দরকার নেই। আমরা অনলি গিট অ্যাড এই এতটুকু ইউজ করব। আমি কিন্তু আপনাদেরকে শর্ট করে দিচ্ছি কোডগুলো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে চলে যাব সেই ভিএস কোডে, তারপর এখন এখানে লিখবো গিট অ্যাড। কি লিখবো এখানে, গিট অ্যাড। গিট অ্যাড লেখার পরে স্পেস দিব, তারপর ডট লিখবো এখানে। এই ডট কিন্তু আমাদের এখানে কিন্তু নেই, এই যে গিটহাবের এখানে কিন্তু এটা কিন্তু বলা নেই। এই আমি ডট যদি না লিখি তাহলে আমাকে redmi.md লিখতে হবে, কিন্তু আমি এতটুকু না লিখে কি ইউজ করেছি, ডট ইউজ করেছি। গিট অ্যাড স্পেস ডট, তারপর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমাদের নতুন লাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, নতুন লাইন যখন তৈরি হয়েছে অর্থাৎ আমাদের এই ফাইলগুলো সবগুলো কি হয়ে গেছে, আমাদের এই ফোল্ডারে এই যে গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে তার সাথে একটা কানেক্ট তৈরি হয়ে গেছে, একটা কানেকশন হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে নেক্সট কমান্ড লাইন। নেক্সট কমান্ড লাইনটা কি, গিট কমিট -m স্পেস, তারপর ডবল কোটেশনের ভিতরে কি আমাদের কমিটের নেম, এখানে লেখা আছে ফার্স্ট কমিট। আপনি চাইলে এটাকে কপি করতে পারেন অথবা আমরা এখানে টাইপ করতে পারি। তাহলে এখানে কি লিখবো, এখানে অবশ্যই লিখতে হবে গিট, প্রথমে কি লিখতে হবে, গিট লিখতে হবে, তারপর এখানে লিখতে হবে কমিট। ওকে, হ্যাঁ, গিট কমিট -m, গিট কমিট -m, তারপর দিতে হবে স্পেস, তারপর লিখতে হবে ডবল কোটেশন। এখন আমাদের ওখানে লেখা আছে ফার্স্ট কমিট, আপনি সেটাও লিখতে পারেন, নো প্রবলেম। আমরা এখানে ফার্স্ট কমেন্ট না লিখে আমরা অন্য কোনো লিখতে পারি। আমি এখানে ফার্স্ট কমেন্ট লিখতে পারি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আসলে এটা কোথায় শো করবে এটার কাজটা কি। ফার্স্ট কমিট, ওকে, তারপর আবার এই কোটেশন ক্লোজ করে দিব। দেখেন এখানে কি লিখেছি, গিট কমিট স্পেস -m স্পেস ডবল কোটেশনের ভিতরে কি একটি কমিটের নেম ফার্স্ট কমিট। দেখেন এই সেম এই কোডটা কিন্তু এখানেও আছে, আপনি চাইলে এটাকে এখান থেকে কপি করে দেন সেখানে পেস্ট করতে পারবেন। ওকে, সেম কাজ করবে। আমি চলে গেলাম এখন ভিএস কোডে, এখন এখানে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখেন আমার এখানে বলছে যে 7 ফাইলস চেঞ্জ 214 তো কি ইনসার্টেশন, অর্থাৎ আমার এখানে 7টা ফাইল আমার এখানে কি হয়েছে, আপলোড হয়ে গেছে। ওকে, এই দেখেন এগুলো কিন্তু সে লেখা আছে আপনার কোন কোন ফাইল এখানে ডিপ্লয় করা হয়েছে। আমার এখানে যে ফাইলগুলো আছে 1 2 3 4 5 6 8 9 7 8 নেই 9 নাম্বার আছে। ওকে, সেগুলো কিন্তু আমার এখানে ডিপ্লয় হয়ে গেছে। তারপর আমাদের কমিট করা হয়ে গেছে। এখন কি করব, এখন হচ্ছে গিট ব্রাঞ্চ -m মেইন। যদি আপনার ব্রাঞ্চ তৈরি করতে হয়, কি করতে হয়, ব্রাঞ্চ তৈরি করতে হয়, তাহলে আমরা এটা দিব। এটা দিলে আমাদেরকে মেইন নামে একটা ব্রাঞ্চ তৈরি হবে, এটা শাখা তৈরি হবে। ঠিক আছে, তো আমরা যখন এই যে উপরে যে কয়েকটি আমরা কমান্ড চালিয়েছি
যখন আমরা git add এই কমান্ডটা যখন চালিয়েছিলাম, সরি এর আগেই যখন আমরা git init যখন আমরা চালিয়েছিলাম, তখন আমাদের বাই ডিফল্ট একটি ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে যার নাম হচ্ছে মাস্টার ব্রাঞ্চ। যার নাম কি? মাস্টার ব্রাঞ্চ। ওকে, কিন্তু আমরা এখন সে বলতেছে যে আপনি চাইলে মেইন ব্রাঞ্চ তৈরি করতে পারেন। এখন মাস্টার ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ একই কথা। ওকে, তো আমার মেইন ব্রাঞ্চ আমার দরকার নেই, আমার মাস্টার ব্রাঞ্চে থাকুক। ঠিক আছে, আমি চলে যাব আবার সেই গিটহাবে। তো আমরা কি করলাম তাহলে, এই লাইনটা আমরা স্কিপ করলাম, এই লাইনটা আমাদের দরকার নাই। আমি আবার রিপিট করছি, আমরা প্রথম লাইনটাকে স্কিপ করলাম, তারপর গিট ইনিট আমরা এটাকে ব্যবহার করলাম, গিট অ্যাড এটা এতটুকু ব্যবহার করেছি, কিন্তু রিডমি ডট এমডি এতটুকু কিন্তু ব্যবহার করি নাই, এতটুকুর পরিবর্তে আমরা ডট ইউজ করেছি অনলি। তারপর গিট কমিট মাইনাস এম ফার্স্ট কমিট আমরা এটাকে ব্যবহার করেছি, এবং এটাকে আমরা স্কিপ করেছি, গিট ব্রাঞ্চ মাইনাস এম মেইন এটা কিন্তু আমরা স্কিপ করেছি। এখন এই যে গিট রিমোট অ্যাড অরিজিন একটি লিংক এখানে আছে, এই লিংকটা হচ্ছে আপনার রিপোজিটরি লিংক। অর্থাৎ এই লিংকটা এখানে কেন, আপনি এই যে ফাইলগুলোকে আপনি আপনার গিট ফোল্ডারের সাথে কি করছেন, কানেক্ট করেছেন, আপলোড করেছেন, কিন্তু আপনার মূল গিটহাবের যে অ্যাকাউন্ট ওই যে সার্ভার যেটা ওখানে কিন্তু এগুলো ডিপ্লয় এখনো হয়নি। এখন আপনি এগুলো কোথায় ডিপ্লয় করবেন? যে ফাইলগুলো আপনি এতক্ষণ এই যে প্রসেসিং করলেন, এই প্রসেসিং করার পর আপনি এগুলোকে কোথায় ডিপ্লয় করবেন? এই কোথায় যে ডিপ্লয় করবেন সেটা হচ্ছে কি, আমরা এই যে পাইথন ক্লাস নামে যে একটি রিপোজিটরি তৈরি করছি, আমরা এই জায়গাতে ডিপ্লয় করব। তাহলে অবশ্যই ওই জায়গাটার লোকেশন আমাকে বলতে হবে, তাই না? তাহলে সেইটা কিন্তু এখানে আছে। তাহলে আমরা এই এতটুকু এই লিংকটা আমরা এখান থেকে হুবহু এটা কপি করব। কপি করার পর আমরা চলে যাব ভিএস করে, এই যে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। এই যে গিট রিমোট অ্যাট অরিজিন, এই হচ্ছে লিংক, এই যে পাইথন ক্লাস ডট গিট। ওকে, এটা কিন্তু লিংক। আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমাদের নতুন লাইন তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই লিংকের সাথে আমাদের এই ফাইলগুলো কি হয়ে গেছে, এখন কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ডিপ্লয় করার পর আমাদের এখন ডিপ্লয় করব কিভাবে, গিট পুশ মাইনাস ইউ অরিজিন মেইন, অরিজিন মেইন। এখানে মেইন আসছে কেন, কারণ আমরা যদি এইটা যদি ব্যবহার করতাম তাহলে আমাদের মেইন নামে একটা ব্রাঞ্চ তৈরি হইতো। ওকে, তাহলে এখানে মেইন দিবেন। যেহেতু আমাদের মাস্টার ব্রাঞ্চ, সো আমরা কি করব, git push minus u origin main, আমরা এই মেইনের পরিবর্তে আমরা ব্যবহার করব মাস্টার। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এটা সম্পূর্ণ কপি করতে পারি, অথবা এটাকে আমরা এখানে লিখে ফেলতে পারি। তাহলে আমি এখন এখানে লিখে ফেলবো git push minus u origin master। ঠিক আছে, এই দেখেন git push minus u origin, এখানে মেইন লিখবেন না, এখানে লিখবেন মাস্টার, অর্থাৎ এখানে যে ব্রাঞ্চটি থাকবে এই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন মাস্টার। ওকে, তারপর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করবার আমাদের একটা এরর আসতে পারে, এরর চলে আসছে, কারণ হচ্ছে আমাদের এই ডিভাইসে বা এই এনভায়রনমেন্টে, আমাদের এই কম্পিউটারে এর আগে একটি গিটহাব অ্যাকাউন্ট ওপেন করা ছিল, সে এখন ওইটাকে অ্যাক্সেস করতেছে। ওইটাকে অ্যাক্সেস করার কারণে সে এখন বলতেছে যে দা রিকোয়েস্টেড ইউআরএল রিটার্ন এরর, অর্থাৎ সে এটাকে রিকোয়েস্ট অ্যাক্সেস করতে পারছে না। ওকে, এই যে আমাদের এখানে বলেছে পারমিশন টু মুন্না এত এত, এবং হাফিজ আইটি 01, অর্থাৎ আমাদের এইটা পারমিশন দেওয়া আছে, এখন এইটা সে অ্যাক্সেস করতে পারছে না। যদি এমন সমস্যা যদি হয়, আপনি তাহলে লোকালি যেটা করবেন, এখান থেকে চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। কোথায় চলে যাবেন, কন্ট্রোল প্যানেল। এই যে আমি চলে আসছি কন্ট্রোল প্যানেলে। যদি আপনার এখানে এরকমের থাকে, যদি এরকমের হাবিজাবি থাকে, ঠিক আছে, অথবা যদি আপনার এখানে এরকমের থাকে, তাহলে আপনি যেটা করবেন, এই যে ভিউ বাই এখানে ক্লিক করবেন, তারপর ক্যাটাগরিতে ক্লিক করবেন, তাহলে আপনি এগুলো সবগুলো হাইড মানে ছোট হয়ে যাবে, মূল ক্যাটাগরি গুলো জাস্ট এখানে শো করবে। তারপর আপনি যেটা করতে পারেন, এখান থেকে আমরা এখান থেকে চলে যাব ইউজার অ্যাকাউন্ট নামে যে একটা অপশন আছে, এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এই দেখেন ক্রেডেনশিয়াল ম্যানেজার নামে একটি অপশন আছে, ক্রেডেনশিয়াল ম্যানেজার। এখানে যে ম্যানেজ ওয়েব ক্রেডেনশিয়াল, আমরা এখন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর একটা হচ্ছে ওয়েব ক্রেডেনশিয়াল, একটা হচ্ছে উইন্ডোজ ক্রেডেনশিয়াল। আমরা কি করব, উইন্ডোজ ক্রেডেনশিয়ালে ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচে দেখবেন আরো অনেক কিছু অপশন আছে, অর্থাৎ আপনার এই কম্পিউটারে বিভিন্ন জায়গায় যে আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে যে আপনি লগইন করেছেন, সেগুলো অ্যাক্সেস কিন্তু সে কি করছে, ক্যাচ করে ধরে রাখছে। তাহলে আমরা কি করব, এই যে জেনারিক ক্রেডেনশিয়াল, এখানে আমরা দেখতে পাচ্ছি গিটহাব নামে একটি ওয়েবসাইট, এখানে লিংক দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে এটাকে এখান থেকে রিমুভ করে দিব। এই যে রিমুভ করে দিলাম, ইয়েস। ওকে, এখন যেটা করব, আমি এটা ক্লোজ করে ফেললাম সম্পূর্ণ। এখন আমি আবার চলে আসলাম সেই ভিএস কোডে। আসার পর এখন কি করব, এখানে ওই সেম আগের যে কোড আছে git push minus u origin master, এই কোডটাকে আবার লিখবো। লেখার পর এখন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখন সে আমাকে কি বলতেছে, দেখেন আমার এখানে কিন্তু এখন একটি পপ আপ ওপেন হয়েছে, এটা হচ্ছে কানেক্ট টু গিটহাব, অর্থাৎ আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের মাধ্যমে
আপনার এটার সাথে একটা কানেক্ট করতে হবে। এটা প্রথমবার করতে হয়, এটা কিন্তু বারবার দরকার হয় না। মানে একবার এটাকে ভেরিফাই করলে পরে আর দরকার হয় না। তো আমরা কি করবো, এখান থেকে সাইন ইন উইথ ইউর ব্রাউজার এখানে ক্লিক করার আগে সে কি করবে, আপনার কম্পিউটারে বাই ডিফল্ট যে ব্রাউজার সিলেক্ট করা থাকবে ওই ব্রাউজার কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এখন আমি এটা কেন বললাম, মনে করেন আপনার বাই ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম দেওয়া, কিন্তু আপনি অ্যাকাউন্ট করলেন ফায়ারফক্সে। কি করলেন, ফায়ারফক্স আপনি এই লগ ইন করলেন অথবা আপনি রেজিস্ট্রেশন করলেন, নতুন ভাবে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। এখন আপনার বাই ডিফল্ট কিন্তু গুগল ক্রোম দেওয়া, যখন আপনি সাইন ইন উইথ ইউর ব্রাউজার যখন ক্লিক করবেন তখন আপনার গুগল ব্রাউজার ওপেন হবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট তো লগ ইন করেছেন আপনার সেই ফায়ারফক্সে, তখন সে কিন্তু এটা কিন্তু ভেরিফাই করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই আপনার যেই ব্রাউজারে আপনি এটাকে রেজিস্ট্রেশন করবেন ওই ব্রাউজারে যাতে করে আপনার এখানে ক্লিক করার পর ওপেন হয়, আপনাকে সেটা বাই ডিফল্ট করতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? আমি দেখাই দেবো যে বাই ডিফল্ট আপনি কিভাবে করবেন, কিন্তু কথাটা বুঝতে পেরেছেন কিনা একটু রেসপন্স করবেন। জি, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, আমরা চাইলে কি আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা গিটহাব জি, অ্যাকাউন্ট সাইন হ্যাঁ ইন করতে করতে পারবো? পারবেন। জি, সাইন ইন করতে পারবেন, কিন্তু তখন আপনার তখন এই যে সমস্যাটা আসতে পারে। অ্যাক্সেসের সমস্যাটা, হ্যাঁ, এই সমস্যাটা এইটা আসতে পারে। শো করবে। এই সমস্যাটা আসলে তখন আমি একটু আগে যা দেখাইছি যে আপনি কিভাবে ক্রেডেনশিয়াল রিমুভ করবেন, ওটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করলে তখন কি আপনি এখানে তখন এই যে লগ ইন করতে পারবেন। আমি যখন এটা দিয়েছি তখন আমার এখানে কিন্তু একটা কি আছে, একটা পপ আপ চলে আসছে যে আপনি ভেরিফাই করেন। এখন আপনি বুঝবেন কিভাবে যে আমি তো এটাকে গুগল ক্রোমে তো আমি এটা লগ ইন করেছি, রাইট? হ্যাঁ, এই গিটহাবটাকে জি, এখন আমার বাই ডিফল্ট গুগল ক্রোমই আছে কিনা। আপনি এখান থেকে চলে যাবেন, এই যে স্টার্ট বাটন যেটা আছে, স্টার্ট বাটন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাপস এন্ড ফিউচারে ক্লিক করবেন, একদম উপরের যে মেনুর যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই দেখেন বাম পাশে মানে লেফট সাইডে ডিফল্ট অ্যাপস নামে একটা অপশন আছে, ডিফল্ট অ্যাপস। এই ডিফল্ট অ্যাপস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ওয়েব ব্রাউজার, এখানে আপনার কোন ব্রাউজারটি এখানে সিলেক্ট করা আছে। যদি আপনার এখানে অন্যগুলো থাকে তাহলে আপনি যেভাবে চেঞ্জ করবেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার কম্পিউটারে যতগুলো ব্রাউজার থাকবে সবগুলো এখানে শো করবে। আপনি যদি এখন ফায়ারফক্স ওপেন করে দেন তাহলে ফায়ারফক্সটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে বাই ডিফল্ট অবস্থায়। আপনি আবার ক্লিক করে যদি এখান থেকে গুগল ক্রোমে ক্লিক করেন তাহলে কিন্তু গুগল ক্রোমটা কি হয়ে গেছে, বাই ডিফল্ট ব্রাউজার সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? রেসপন্স করব। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ওকে, এখন যেটা করব আমাদের এই যে একটা পপআপ যে এখানে আসছে আমরা এখন, আচ্ছা আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটা থাকুক। এই যে পপআপ যেটা আসছে এখন এখানে কি করব, সাইন ইন উইথ ইউর ব্রাউজার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসবে, এটা প্রথমবার আসবে, ঠিক আছে? এখানে কি বলছে, এখানে অথরাইজ গিট ক্রেডেনশিয়াল ম্যানেজার, আপনাকে এটা কি করতে হবে, অথরাইজ করতে হবে। আমি এগুলো কোনো কিছু তার ক্লিক না করে অথরাইজ গিট, হ্যাঁ, ইকোসিস্টেম এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে সময় নিচ্ছে এবং দেখবেন এই যে আমার এখানে এগুলো কিন্তু আপলোড হচ্ছে, এই দেখেন, দেখছেন আমার এগুলো কি হয়ে গেছে, রাইট অবজেক্ট 100%। হ্যাঁ, তো টোটাল 9টা ফাইল আমাদের এখানে ডিপ্লয় হয়েছে এবং এটা আমাদের সাকসেসফুল ভাবে কি হয়ে গেছে, 100% ডিপ্লয় হয়ে গেছে। ওকে, এবং দেখবেন আপনি যদি এখন চলে যান গুগল ক্রোমে, এখানেও আপনার এখানে সাকসেসফুল লেখার কথা ছিল কিন্তু আসে নাই। আচ্ছা, আমরা এখন চলে যাব এই যে গিটহাব অ্যাকাউন্টে। যখন আপনার এখানে 100% হয়ে যাবে, এভাবে যখন 100% হয়ে যাবে আপনি তখন কি করবেন, আপনার চলে যাবেন আপনার সেই ব্রাউজারে, যাওয়ার পরে এই যে আপনার যে রিপোজিটরিটা আছে যেখানে আপনাকে কমান্ড দেখিয়েছিল, আপনি এখানে একটু রিলোড দিবেন বা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখেন আমাদের ওই জায়গাতে যেই ফাইলগুলো ছিল সেগুলো এখানে চলে আসছে কিনা, চলে আসছে এখানে, জি, রেসপন্স দেখতে করবেন। পাচ্ছি। এগুলো চলে আসছে এবং এগুলো কতক্ষণ আগে বা কত মিনিট আগে বা কতদিন কত ঘন্টা আগে আপনি এটাকে ডিপ্লয় করেন সেই টাইমে কিন্তু এখানে চলে আসছে 9 মিনিট অ্যাগো। ওকে, আপনি এগুলোকে 9 মিনিট আগে আপনি এগুলোকে ডিপ্লয় করেছেন। হ্যাঁ, তো আপনি যখন এটাকে কমিট যখন করবেন তখন সেটা কাউন্ট করে ফেলে। ওকে, যেটাকে মানে এই টাইমে এটাকে ডিপ্লয় করা হয়েছে। বুঝতে পেরেছেন? এবং দেখেন আমরা যেটা কমিটের নাম দিয়েছিলাম মনে আছে, ফার্স্ট কমিট লিখেছিলাম কিনা? হ্যাঁ, জি, ওই নামটা কিন্তু এখানে শো করেছে, এই দেখেন এই যে ফার্স্ট কমিট, প্রত্যেকটা ফাইলে কিন্তু লেখা আসছে ফার্স্ট কমিট। আপনি যখন এখান থেকে মনে করেন যে ক্লাস নাম্বার 9 এ যদি ক্লিক করেন তাহলে আপনি কোডগুলোকে রিড করতে পারবেন। এই দেখেন আমরা যে গত ক্লাসে আমরা করেছিলাম ক্লাস, স্টুডেন্ট, রোল, জিপিএ, এগুলো করেছিলাম না ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো শিখেছিলাম। তারপর আপনার হচ্ছে আমরা শিখেছিলাম কি, ইনহেরিটেন্স শিখেছিলাম। ওকে, তারপর আমরা পলিমরফিজম শিখেছিলাম। হ্যাঁ, তারপর আমরা আপনার হচ্ছে কনস্ট্রাক্টর শিখেছিলাম, কনস্ট্রাক্টর। ওকে, এই কোডগুলো কি এখানে আছে না? এখানে কিন্তু আছে। ওকে, আপনি যদি এখান থেকে ক্লাস 1 এ ক্লিক করেন
তাহলে ক্লাস 1 আমরা যা করেছিলাম সেগুলো কিন্তু এখানে আছে। ক্লাস 2 তে ক্লিক করলে ক্লাস 2 এর যে কোডগুলো সবগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? এখানে কি আমরা এডিট করতে পারবো? এখানে আপনি যদি এডিট করতে চান, এই যে এডিট দিস ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখন আমরা এখানে লিখতে পারবেন, ঠিক আছে? কি করতে পারবেন? এখানে লিখতে রানও পারবেন। করতে পারবো এখান থেকে রান। না, আপনি এখানে রান করতে পারবেন না, কারণ এটা আপনার হচ্ছে এডিটেবল সফটওয়্যার না, ঠিক আছে? আপনি এখানে কোডগুলোকে অনলি রাখতে পারবেন, মানে স্টোর করতে পারবেন এবং এডিটও করতে পারবেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখান থেকে কোনো এডিট করবেন না, বা আপনারা এখান থেকে কোনো কিছু মানে কেটে ফেলবেন না, বা এখান থেকে কোনো কিছু আপনারা এই কাস্টমাইজ করবেন না। বুঝতে পেরেছেন কিনা? কাস্টমাইজ যা কিছু বুঝতে করার পেরেছি। আপনি করবেন ভিএস কোড থেকে। তাহলে কি হবে? আপনি যদি এখানে কোনো কোড চেঞ্জ করেন, তাহলে আপনি সেটাকে রান করে দেখতে পারবেন যে আপনার কোড ঠিক আছে কিনা, আচ্ছা, নাকি? এখানে যদি ভিএস করে যদি আমরা চেঞ্জ করি তাহলে অটোমেটিকলি গিটহাবে কি চেঞ্জ হবে ওই না, ফাইলটা অটোমেটিক আপলোড হবে করতে না, হবে? এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি সেটা দেখাবো যে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এই এতটুকু বুঝতে পেরেছি কিনা যে আমরা নতুন কোনো জি, ফাইল বা আলহামদুলিল্লাহ, ডকুমেন্ট আমরা এতটুকু ডিপ্লয় করতে পারবো কিনা? পারবো ডিপ্লয় করতে? জি। জি ইনশাল্লাহ পারবো। ওকে, ঠিক আচ্ছা, আছে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এটা জি, হচ্ছে শিওর। আমরা এই যে গিটহাবে এই যে ফাইলগুলো রাখতেছি, হুম, পারপাসটা কি, যে অন্যদেরকে শো করানো, নাকি এখান থেকে আমরা কোনো প্রোগ্রাম করবো, মানে এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। গিটহাবে আমি কোডগুলো কেন রাখলাম? দেখেন, গিটহাবে রাখার কারণে আমরা তো এখন ছোট ডেভেলপার হচ্ছি, নাকি? আমরা এখন ডেভেলপার হওয়ার পথে, রাইট? আমরা যখন জি মোটামুটি অ্যাডভান্স হব, তখন আমরা কিন্তু বিভিন্ন প্রজেক্ট কিন্তু করব। তখন আমরা এই যে বিভিন্ন ক্লাসগুলো যে করছি, এরকম সামথিং এত অল্প করতে আমরা তখন করব না, করব? হ্যাঁ, তখন কোডগুলো না থাকবে না, কি? আরো অনেক বড় হবে। তখন কোডগুলো থাকবে আমাদের প্রজেক্ট ওয়াইজ, মানে আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা তখন কাজগুলো করব, রাইট? তখন আমাদের কিন্তু হিউজ কোড থাকবে। এখন কথা হচ্ছে, আপনি এই কম্পিউটারে বা আপনার বাসার কম্পিউটারে আপনি কোডগুলো করছেন বা আপনার সেই প্রজেক্ট করছেন। এখন আপনি কোথাও গেছেন কিন্তু আপনার ডিভাইস আপনার সাথে নেন নাই। এখন আপনি কোনো কারণে আপনি এখন অন্য একটা ডিভাইসে বসছেন কাজ করার জন্য। এখন আপনার কোনো কোড দরকার। আপনি সেই কোডটা পাবেন কোথায়? তখন আপনার যদি আপনার ওই ইমেইল দিয়ে যদি আপনার GitHub অ্যাকাউন্ট আপনি লগইন করেন, আপনি এগুলো অ্যাক্সেস গুলো আপনি পেয়ে যাচ্ছেন। আপনার যেকোনো কোড আপনি এখান থেকে এগুলো নিতে পারতেছেন। নাম্বার 2 হচ্ছে, আপনার কম্পিউটার থেকে যদি কোনো কারণে, দেখেন, যদি কোনো কারণে আপনার এগুলো ডিলিট হয়ে যায়, দেখেন, আমি এটা সম্পূর্ণ ক্লোজ করে ফেললাম ভিএস কোডটাকে, এই ক্লোজ ফোল্ডার। তাহলে আমার এখানে কোনো ফোল্ডার ওপেন নাই। আমি এটা সম্পূর্ণ ক্লোজ করে ফেললাম। চলে গেলাম এখানে দিস পিসি। এই যে আমি ক্লাস ফোল্ডারটাই আমি এখান থেকে কি করলাম? সম্পূর্ণ ডিলিট করে ফেললাম। ভালো মতো খেয়াল করবেন। কি করেছি আমি? সবকিছু আমি কি করলাম? ডিলিট করে ফেললাম। আচ্ছা, আমার কম্পিউটার কি এখন এগুলো আছে কোথাও? নাই। কিন্তু হ্যাঁ, থাকতে না পারে, নাই। রিসাইকেল বিন থাকতে পারে, নাকি? রিসাইকেল বিন থাকতে পারে। আমি এখান থেকে এগুলো একদম ফিনিশ করে দিচ্ছি। এমটি রিসাইকেল বিন। ইয়েস। এখন কোথাও আছে আর? বলেন। না এখন কিন্তু নাই। কোথাও নাই। তাহলে এখন আছে কোথায়? এখন আছে আমার গিটহাবে। গিটহাবে আছে না? আমার গিটহাবে কিন্তু এগুলো আছে। ওকে, আচ্ছা। গিটহাবে যদি আমার এগুলো থাকে, তাহলে এগুলোকে আমি যেকোনো সময় এখান থেকে আমি এগুলোকে ডাউনলোড করে ফেলতে পারবো। হ্যাঁ, এখন ডাউনলোড করতে পারি আমি কয়েক ভাবে। আমি চলে যাব এই যে এই আইকনের উপর লিভে ক্লিক করলাম। এখন আমার এখানে দেখেন একটা রিপোজিটরি আছে যার নাম হচ্ছে পাইথন ক্লাস। আর এর আগেরটা কিন্তু আমার ইউজার নেম, রাইট? ওকে, আমি পাইথন ক্লাসের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এই যে পাইথন ক্লাস, এটা কিন্তু এখানে ওপেন হয়েছে। ওকে, দেখেন, আপনি এই যে কোড এখানে ক্লিক করলে, তারপর এই যে ডাউনলোড জিপ যদি ক্লিক করেন, তাহলে এই ফাইলগুলো সব জিপ ফাইল আকারে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। নাম্বার 1, মানে আপনি এটা ডাউনলোড করার সিস্টেম কি করবেন? আপনি রিপোজিটরির ভিতর ঢুকবেন, ঢোকার পরে কোডের অপশনে ক্লিক করলে, এই যে ডাউনলোড জিপ এখানে ক্লিক করলে আপনার এই ফাইলগুলো সব কি হয়ে যাবে? জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ। জি বুঝতে পেরেছি। নাম্বার 2 হচ্ছে, যদি আপনি এই জায়গাতে যদি আপনি কোনো ফাইলকে আপলোড করতে চান ভিএস কোড ছাড়া, তো আপনি সেটাও করতে পারবেন। আপনি এখানে চলে এসে এই যে অ্যাড ফাইল এখানে ক্লিক করবেন। এখান থেকে আপলোড ফাইল এখানে ক্লিক করলে তাহলে আপনি ফাইল আপলোড করতে পারবেন। ক্রিয়েট এ নিউ ফাইলে ক্লিক করলে আপনি নতুন ফাইল এখানে তৈরি করতে পারবেন। এতটুকু ক্লিয়ার? এই যে আপলোড ফাইলে ক্লিক জি করলে বুঝতে পেরেছি। আপনার আপলোড করার জন্য এই যে ড্রাগ ফাইলস হেয়ার টু অ্যাড দেম, অ্যাড থেম টু ইওর রিপোজিটরি। আপনি কোনো ফাইলকে যদি এখানে ড্রাগ করে নিয়ে আসেন, তাহলে আপনি আপলোড করতে পারবেন। অথবা চয়েস ইওর ফাইল এখানে ক্লিক করলেও আপনি সেটাকে আপলোড করতে পারবেন। ওকে, আচ্ছা। আমি ব্যাগে চলে গেলাম। তো আমি বলছিলাম আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তাহলে আমরা এই কোডের অপশনে ক্লিক করলে, ডাউনলোড জিপ ক্লিক করলে আমাদের এই ফাইলগুলো সবগুলো কি হয়ে যাবে? জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে, আমাদের এই যে এখানে যেটা লিংক আছে, লিংকটা আমরা কপি করতে পারি। এই কপি করলাম।
এখানে ক্লিক করে কপিড হয়ে গেছে। এখন চলে যাবো আমি ভিএস কোডে। ভিএস কোডে যাওয়ার পর আমি এখন যেটা করব, আমি এখন এগুলো কোথায় ডাউনলোড করব? মনে করেন আমি এখানে চলে গেলাম দিস পিসিতে। আমি চাচ্ছি যে জ্যাঙ্গো একটা 9 ব্যাচ আমি এই ফোল্ডারের ভিতরেই আমি কি করব, ওটাকে ডাউনলোড করব। তাহলে আমি এটাকে ভিএস কোড ওপেন করে ফেলতেছি সিএমডি এর মাধ্যমে, কোড স্পেস ডট ইন্টারপ্রেস করলাম। তাহলে আমাদের ভিএস কোডটা কি ওপেন হয়ে গেছে কিনা, জ্যাঙ্গো একটা 9 ব্যাচ ফোল্ডারটি রেসপন্স করতে হবে। ওপেন হয়েছে না? ওপেন হয়ে গেছে। জি জি এখন আমি কি করব, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল ক্লিক করে আমি নতুন একটা টার্মিনাল ওপেন করে নিলাম। এই যে জ্যাঙ্গো একটা 9 ব্যাচ ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়েছে। এখন আমি যেই লিংকটা কপি করেছিলাম মনে আছে কিনা, এই যে এখান থেকে এই যে কোড অপশনে ক্লিক করলে এটা লিংক দেখতে পাচ্ছি https। আমরা এই যে এখানে ক্লিক করলে এটা আমরা কি করলাম, কপি করে ফেললাম এই লিংকটাকে। কপি করে চলে যাব ভিএস কোডে। ভিএস কোডে আসার পর এখানে দুইটা কেন, আচ্ছা এটা ক্লোজ করে দিচ্ছি। এই আসলাম ভিএস কোডে। এখন এখানে আমরা একটা কমান্ড চালাবো। তো কমান্ডটা হচ্ছে git স্পেস কমিট সরি কোলন, git স্পেস কোলন। আমি এখানে কি লিখেছি, গিট স্পেস কোলন CLONE কোলন, কোলন লিখে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আমরা যে লিংকটাকে কপি করেছিলাম সেই লিংকটা এখানে লিখে দিবেন, মানে পেস্ট করে দিবেন। এই যে গিটহাব মুন্না 960 হচ্ছে ইউজার নেম, পাইথন ক্লাস ডট গিট। আমরা এখন ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে এই দেখেন আমাদের এটা কি হয়ে গেছে, ক্লোনিং ইনটু পাইথন ক্লাস রিমোট এত এত এত। এই দেখেন 9টি ফাইল আমাদের এখানে কি হয়ে গেছে, ডাউনলোড করা হয়ে গেছে। কম্প্রেসিং অফসেট 100%। ওকে, এই দেখেন পাইথন ক্লাস নামে একটা ফোল্ডার কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে ক্লিক করব, এই দেখেন আমাদের সব ফাইলগুলো কিন্তু এখানে আছে। যদি চলে যায় আমাদের দিস পিসির ভিতরে, এই দেখেন এখানেও কিন্তু পাইথন ক্লাস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলে গিট সহ সব ফাইলগুলো কিন্তু এখন এখানে আছে। সুবিধা বুঝতে পেরেছেন কিনা? সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা, বুঝতে পেরেছি? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো জি, তাহলে বুঝতে আমাদের কোডগুলো হারিয়ে যাওয়ার কি নাই, কোনো চান্স নাই? চান্স আছে? হ্যাঁ, কোনো সুযোগ নেই। না আপনার ডিভাইস নষ্ট হতে পারে, আপনার হার্ড ডিস্ক নষ্ট হতে পারে, আপনার এইচডিডি নষ্ট হতে পারে, এসএসডি নষ্ট হতে পারে নাকি? কিন্তু আপনি এই যে বছরকে বছর আপনি অনেক বছর সাধনা, আপনি যত কোড লিখছেন, এখন তো আমরা শিখতেছি, কিন্তু একসময় তো আমাদের 5 বছর তো মানে আমাদের পার হয়ে যাবে, হবে না? কোড করতে করতে, বিভিন্ন প্রজেক্ট করতে করতে কি সময় পার হবে কিনা? সময় কিন্তু পার হবে। তখন আপনার এই এই 4-5 বছর বা 2 বছর বা 1 বছর পরে দেখবেন যে আপনি আপনার যে কত কোড যে আপনি সংগ্রহ করেছেন, কত কোড কি সংগ্রহ যে করেছেন তা হিসাবের বাহিরে। তখন দেখবেন ওই কোডগুলো হারিয়ে গেলে কত আফসোস লাগে আপনার, কারণ আপনি এই যে লাস্ট 1 বছর বা লাস্ট 2 বছর লাস্ট 3 বছর এই এত সময় আপনি কত জায়গা থেকে কত ডেভেলপারের সাথে আপনার পরিচয় হয়েছে, তার থেকে আপনি একটা প্রজেক্ট নিয়েছেন, তার থেকে আপনি একটা সমাধান, একটি সমস্যার সমাধান নিয়েছেন, সেই কোডটাকে আপনি গিটহাবে আপনি আপলোড করে রেখেছেন। হ্যাঁ, আপলোড করে রাখার কারণে আপনার ওই সমস্যার সম্মুখীন যদি আপনি কখনো হন, আপনি গিটহাবে ঢুকেই আপনি সেখান থেকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারতেছেন। বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ, তো এই গিটহাবটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন ডেভেলপারের জন্য। আপনাকে অবশ্যই একটি গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, জি আচ্ছা। জি এই গেল কি একটা সুবিধা, জি সুবিধা ক্লিয়ার। পাইলাম, সুবিধা পাইলাম নাকি? এখন আসি যে ভাইয়া আমি এখন এখানে কিছুটা মডিফাই করলাম, এটা মডিফাই করতে পারি। ওকে, কি মডিফাই করতে পারি? মনে করেন আমি ক্লাস 5 ওপেন করলাম, ক্লাস 5 ওপেন করে আমি এখানে কিছু চেঞ্জ করলাম বা আপডেট করলাম বা কিছু ডিলিট করলাম, এমন হতে পারে নাকি? এক কথায় মডিফাই করলাম, কাস্টমাইজ করলাম। আমি মনে করেন যে নিচের লাইনে আমি এখানে একটা আপডেট করতে চাচ্ছি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য। প্রিন্ট, তারপর একটা স্ট্রিং দিয়ে দেবো এখানে, ইজি কোডিং, ইজি কোডিং একটি স্ট্রিং এখানে পাস করলাম, একটু বড় করে দিচ্ছি এটাকে। এই দেখেন এটা আমরা কোন জায়গাতে আপডেট করেছি, ক্লাস নাম্বার 5 এ। কোন জায়গাতে? ক্লাস নাম্বার 5 এ। আমি কি অ্যাড করেছি, এটা প্রিন্ট করেছি ইজি কোডিং, একটা স্ট্রিং পাস করেছি নাকি? হ্যাঁ, আচ্ছা। এখন আমি তো এখানে মনে করেন যে কিছু ডিলিট করলাম, কিছু আপডেট করলাম, এক কথায় আমি এখানে মডিফাই কাস্টমাইজেশন করলাম। এখানে করার পর চাচ্ছি আমি এখন এই যে আপডেট যে করলাম, এই আপডেট কোডটাকে আমি এখন আমার গিটহাবে আমি ডিপ্লয় করে রাখবো। ডিপ্লয় করার জন্য আমরা এর আগে ডিপ্লয় করার জন্য যতগুলো কমান্ড আমরা ইউজ করেছি, সেম ভাবে ওই কমান্ড গুলোকে ইউজ করতে হবে, কিন্তু কিছু কম। সবগুলোকে আমাদের ইউজ করতে হবে না। কারণ হচ্ছে ইউজ করতে হবে না এই জন্যই, ইউজ করতে হবে না এই জন্যই আপনি তো অলরেডি এগুলোকে গিটহাবে আপলোড করে ফেলেছেন। গিটহাবে কি করেছেন? আপলোড করে ফেলেছেন। এখন আপনার এগুলো তো গিটহাবে লিংক করা আছে, সেটা বুঝবেন কিভাবে? কারণ আমরা যদি চলে যাই এখান থেকে দিস পিসির ভিতরে, লোকাল ডিস্ক, এখান থেকে হচ্ছে 109 ব্যাচ। এই দেখেন এখানে কিন্তু গিট নামে একটা ফোল্ডার আছে, তো তার মানে কি আপনার ওই লিংকের সাথে কিন্তু কানেক্ট করা আছে। ওকে, এখন আমরা কি করতে পারি,
অনলি আমরা 3টা কমান্ড ব্যবহার করব যদি আমরা আপডেট করতে চাই। একটা হচ্ছে আপনি নতুন রিপোজিটরি তৈরি করে নতুন প্রজেক্টকে আপনি সেখানে ডিপ্লয় করতেছেন বা আপডেট করতেছেন, ওকে, মানে আপলোড করতেছেন, তখন আপনাকে গিট ইনিট, তারপর গিট অ্যাড, তারপর গিট কমিট, তারপর সেই গিটের লিংক, তারপর কি গিট পুশ, এই 4-5টা কাজ আপনাকে করতে হবে। আর যখন ওটা পুশ করার পর বা আপলোড করার পরে আপনি পরবর্তীতে যখন আপনি এগুলোকে মডিফাই করবেন, কাস্টমাইজেশন করবেন, তখন আপনাকে আর অত কিছু করতে হবে না। তখন আপনাকে 3টা কমান্ড লিখতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে গিট অ্যাড কমান্ড দিতে হবে, গিট অ্যাড। নাম্বার 2 হচ্ছে গিট কমিট করতে হবে। নাম্বার 2 হচ্ছে কি গিট কমিট করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে গিট মানে পুশ করতে হবে। এই 3টা কাজ। ওকে, তাহলে এখন যেহেতু আমরা এখানে আপডেট করব, সো কি করব, এখানে আমি বলেছি গিট অ্যাড করতে হবে, গিট অ্যাড করতে হবে, ঠিক আছে, গিট অ্যাড। তো গিট অ্যাড দিলে তারপর কি করি আমরা এখানে স্পেস ডট, ওকে, স্পেস ডট ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে এখন পরে কি বলছে সে আমাকে, ফ্ল্যাট, হ্যাঁ, নট এ গিট রিপোজিটরি অন এনি অফ দ্য প্যারেন্ট ডিরেক্টরিজ গিট। এখন আমাদের একটা এখানে সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাটা দেখা দিলে আমরা আবার যেটা করতে পারি, সিম্পলি আমরা ওই যে ক্রেডেনশিয়াল সেটা আমরা এখানে রিমুভ করে ফেলতে পারি। কারণ আমরা এখানে সমস্ত ফাইলগুলো রিমুভ করে ফেলেছিলাম। রিমুভ করার কারণে হয়তো আমাদের কোনো সমস্যা সে মানে ক্যাচ করে ধরে রাখছে। ওকে, তো আমরা যেটা করতে পারি, এখানে চলে যাব, এখান থেকে চলে যাব আমরা হচ্ছে সরি, আমরা চলে যাব হচ্ছে কন্ট্রোল প্যানেল, এখান থেকে কন্ট্রোল প্যানেল, তারপর চলে যাব এখান থেকে ইউজার, চলে যাব ক্রেডেনশিয়াল ম্যানেজার, ওকে, উইন্ডোজ ক্রেডেনশিয়াল। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে গিটহাবটাকে আবার রিমুভ করে দিচ্ছি, রিমুভ, ওকে। আমি তো আর কি সকল ডিলিট করে তারপর দেখাই, এই জন্য বারবার সমস্যা দেখাচ্ছে, কিন্তু আপনি তো আর এগুলো ডিলিট করবেন না, তাই না? ওকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। এখন যেটা করব, আমরা এখন এখানে গিট অ্যাড করতে পারি, গিট অ্যাড স্পেস ডট ইন্টারপ্রেস করব। এখনো বলতেছে কি নট এ গিট রিপোজিটরি অর অথবা এনি অফ দ্য প্যারেন্ট ডিরেক্টরিজ। আচ্ছা, আমি এটাকে সম্পূর্ণ ক্লোজ করে দিচ্ছি এখান থেকে, এটাও ক্লোজ করে দিলাম। আমি এইটাকে ভিউজ কোড ওপেন করে নিচ্ছি, কেমন, সিএমডি, তারপর হচ্ছে কোড স্পেস ডট ইন্টারপ্রেস করলাম, ওকে, তারপর নিউ টার্মিনাল, ওকে। আমরা এখন এই যে এই জায়গাতে আমরা একটা অ্যাড করেছিলাম ক্লাস নাম্বার 5 এ। এখন দেখি এখান থেকে গেট অ্যাড স্পেস ডট ইন্টারপ্রেস করতেছি, দেখেন এখন কিন্তু হয়ে গেছে। মানে আমাদের ভিএস কোড কিন্তু কিছু ক্যাচ করে ধরে রেখেছিল আগের কিছু ক্রেডেনশিয়াল, ওকে, বুঝতে পেরেছি কিনা? আমি কি করেছি, আমি পুরো সম্পূর্ণ ভিএস কোডটা ক্লোজ করে দিয়েছি এবং আমি ক্রেডেনশিয়ালটাকে রিমুভ করে দিয়েছি। এখন কিন্তু কোনো সমস্যা নেই। তো এখন কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা কি এই হচ্ছে 1 নাম্বার কমান্ড। আচ্ছা, এটা কমান্ড আমরা কখন দিব, যখন আমরা এটাকে আপডেট করব, যখন কি করব, আপডেট করব, ওকে, গিট অ্যাড স্পেস ডট। তারপরে যেটা করব আমরা এখন এখানে নাম্বার 2 হচ্ছে কমিট করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে এখানে গিট কমিট। আমরা কিন্তু নতুন রিপোজিটরিতে যখন আমরা আপলোড করি তখন কিন্তু আমরা এই কমান্ডগুলো পেয়েছিলাম। আপনারা যেটা করবেন প্রাথমিক পর্যায়ে ওই কোডগুলো কপি করে একটা টেক্সট ফাইলে সেভ করে রাখবেন। তাহলে আপনাকে বারবার ওই ব্রাউজারে ঢুকতে হবে না। আপনি তখন ওই টেক্সট ফাইলটাকে ওপেন করেই কমান্ডগুলো দেখে দেখে আপনি লিখে ফেলতে পারবেন। কারণ কমান্ডগুলো কিন্তু সম্পূর্ণ সেম, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, শুধুমাত্র লিঙ্ক পরিবর্তন হয়, আপনার এক একটা রিপোজিটরির এক একটা লিঙ্ক হয়, এতটুকু পরিবর্তন, কিন্তু সমস্ত কমান্ডগুলো সেম। ওকে, তাহলে গিট কমিট, তারপর মানে আমাদের তো মুখস্থ হয়ে গেছে করতে করতে, এরকম আপনাদের মুখস্থ হয়ে যাবে, তখন আর লিখে রাখার দরকার নাই। প্রাথমিক পর্যায়ে লিখে রাখবেন, তাহলে ভুলবেন না, হ্যাঁ, আমার কনফিউশন পড়বেন না, কি লিখবো কি লিখবো, আবার নতুন করে আপনাকে রিপোজিটরি তৈরি করতে হবে, দেন দেখতে হবে, আবার লিখতে হবে, এটা ঝামেলা কিন্তু। ঠিক আছে, তা গিট কমিট স্পেস -m স্পেস ডাবল কোটেশন, তারপর আমি এখন একটা নাম দিব। দেখেন আমরা এখন কমিটের ব্যবহারটা দেখবো। যেহেতু এখন আমি আপডেট করতেছি, আমি এখন নাম দিতে পারি আপডেট। কি নাম দিতে পারি, আপডেট। আপনি কিন্তু যে কোনো নাম দিতে পারবেন এখানে, যে কমিটির ক্ষেত্রে। এখানে তাহলে কোন টাইপের নাম দিবেন, আপনি যে টাইপের আপনি চেঞ্জ করছেন বা আপডেট করছেন, আপনি যদি ওই টাইপের নামটা এখানে দেন, আপনি তাহলে পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি এইটা আপডেট করেছিলাম। ওকে, আমি তাহলে আপনাদেরকে দেখাই দিলাম আপডেট, আমি একটা কমিটির নাম দিলাম, তারপর কোটেশন এখানে ক্লোজ করলাম, এন্টার প্রেস করব। তাহলে এখানে কি বলছে, 1 ফাইল চেঞ্জ 6 ইনস্টলেশন 1 ডিলিটেশন। ওকে, তারপরে আমি একটা ফাইলে বা একটি ফাইলে আমি কি করছি, চেঞ্জ করেছি। তো এই দুইটা হচ্ছে কমান্ড। নাম্বার 3 কমান্ড হচ্ছে পুশ করতে হবে, মানে এটাকে ডিপ্লয় করতে হবে আমাদের গিটহাব অ্যাকাউন্টে। তাহলে পুশ করার জন্য কমান্ড হচ্ছে git push -u origin master, origin master। এই যে অরিজিনটা হচ্ছে এতটুকু কমান্ড কোড, মাস্টারটা হবে আপনার ব্রাঞ্চ অনুযায়ী।
ব্রাঞ্চটা কি সেটা আপনি এখানে আপনার যে নামটা থাকবে সেই নামটাই আপনি এখানে লিখবেন, মাস্টার। তারপর আমরা ইন্টারপ্রেস করছি। ইন্টারপ্রেস করার পর এখন আমরা যেহেতু ক্রেডেনশিয়াল রিমুভ করে দিয়েছিলাম এই জন্য আবার অ্যাক্সেস চাচ্ছে। আর আপনার ক্রেডেনশিয়াল যদি রিমুভ না করেন তাহলে আপনাকে অ্যাক্সেসটা চাবে না। ওকে, তাই সাইন ইন উইথ ব্রাউজার, আমাদের এটা অথেন্টিকেশন সাকসেস। আগের বার কিন্তু আমাদেরকে একটা পারমিশন চেয়েছিল, এখন কিন্তু সেটা চাই না। ওকে, আমি এটাকে রিমুভ করে দিলাম, চলে গেলাম এখানে। এটা 100% ডিপ্লয় হয়ে গেছে। চলে যাব আমাদের গিটহাব অ্যাকাউন্টে। তারপর যদি রিফ্রেশ করি আমাদের এই রিপোজিটরিটাকে, দেখবেন এই যে ক্লাস নাম্বার 5, এই দেখেন আপডেট লেখা আসছে 1 minutes ago। দেখেন লেখা আসছে কিনা, লেখা আসছে, রেসপন্স করবেন। জি জি, আসছে, আসছে। হ্যাঁ, তাহলে এই যে লেখা আপডেট, আসছে। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি যে যে এখন আমরা কোন ফাইল আপডেট করছি, তাহলে আমরা এখন ইজিলি বুঝতে পারবো না? বুঝতে পারবো কিনা? ইজিলি কিন্তু জি বুঝতে পারবো। পারবো। এবং আমরা যখন আপডেটের এই যে কমিটের যে নামটা আছে কমিট, আমরা যখন দেখেন আমরা 2বার কমিট করছি, দেখেন 2বার কিন্তু সংখ্যা এখানে আসছে যে আপনি 2বার কমিট করেছেন। ওকে, এই যে আপডেটের উপর যদি যখন ক্লিক করব তখন আমরা কি আপডেট করেছে সেও আমাকে সেটা বলে দিবে। এই দেখেন আপনার এই ফাইলগুলো এখানে আগে লেখা ছিল, এই সবুজ যে লেখাটুকু আছে এই এতটুকু, ওই দেখেন আমরা যে স্পেস দিয়েছি সেই স্পেসও কিন্তু সে মানে আমাকে আপডেট করে দিয়েছে। এবং আমরা যতটুকু কোড লিখেছি সে ওই কোডটাও এখানে আপডেট করে দিয়েছে, মানে বলে দিয়েছে আপনি এখন এইটা আপডেট করেছেন। দেখছেন গিটহাব কতটা অ্যাডভান্স, কতটা অ্যাডভান্স। আপনি কোথায় লিখছেন, কি করছেন, কোন ফাইলে লিখছেন, সে কি করছে, আপনাকে এই অ্যাকাউন্টে সেটা অ্যাড করে দিচ্ছে। এটা মানে আপনি কি গিটহাবে বলে দিচ্ছেন যে ভাই এটা তুমি অমুক ফাইলের ভিতরে তুমি এটাকে অ্যাড করো। আমরা লিখছিলাম হচ্ছে ভিএস করে আমাদের মূল ফাইলে, আমরা সেটাকে আপডেট করেছি, মানে কমান্ডের মাধ্যমে সেটা আমরা গিটহাবে পুশ করেছি। গিটহাব সে বুঝতে পারছে আপনি কোথায় এটাকে চেঞ্জ করেছেন বা এটা কোথায় কাস্টমাইজ করেছেন। দেখছেন গিটহাব কতটা অ্যাডভান্স। শুধু এতটুকুই না, আপনি গিটহাবের মাধ্যমে আপনারা টিম ওয়ার্ক কাজ করতে পারবেন। কি করতে পারবেন? টিম ওয়ার্ক কাজ করতে পারবেন, সেটা আমি একটু পর দেখাচ্ছি। আগে মানে বেসিক্যালি যে আলোচনা সেগুলো শেষ করে ফেলি। আমি এখানে ব্যাগে চলে গেলাম। তো দেখেন আমি এখানে আপডেট করেছিলাম কত মিনিট আগে, 2 মিনিট আগে। এর আগে আমি কমিট করেছিলাম 27 মিনিট আগে। ঠিক আছে, আমাদের 27 মিনিট কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এই যে আপডেট, আমরা তাহলে এটাকে লাস্ট আপডেট করেছি। আপনি যদি কোনো কোড যদি ডিলিট করে দেন, তারপর যদি আপনি গিটহাবে যদি পুশ করেন বা ডিপ্লয় করেন, তাহলে আপনি সেই তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। ওকে, এখন আসি। তাহলে আমরা এটাকে পাবলিক করেছিলাম নাকি প্রাইভেট করেছিলাম? দেখেন এখানে লেখা আছে পাইথন ক্লাস পাবলিক। তো তার মানে পাবলিক মানে কি সবাই দেখতে পারবে নাকি? হ্যাঁ, দেখেন এই লিংকটাকে যদি আমি কপি করি, তারপর আমি যদি চলে যাই এখান থেকে কোনো একটা ব্রাউজারে, আমি এখানে মাইক্রোসফট এজ ওপেন করলাম, তারপর লিংকটাকে পেস্ট করলাম, এই যে মুন্না, আর তারপর 960। আচ্ছা, আমি এই পাইথন ক্লাস আমি এতটুকু কেটে ফেললাম, অনলি লিখলাম github.com মুন্না 960, এটা হচ্ছে তার ইউজার নেম, ইন্টারপ্রেস করলাম। এই দেখেন মুন্না ভাইয়ের যে গিথহাব অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখছেন? অর্থাৎ এটা হচ্ছে তার প্রোফাইল। এটা কি তার প্রোফাইল। আমি চাইলে এখন তাকে এখান থেকে ফলো করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখে এই যে ওভারভিউ, এই যে রিপোজিটরি, তার টোটাল কতগুলো রিপোজিটরি আছে সবগুলো এখানে কাউন্ট করবে। এবং তার কোন যেগুলো পাবলিক করা ছিল সেগুলো এখানে শো করবে। এই লেখা আছে পাবলিক, এবং কি নামে সেই রিপোজিটরি নাম দিয়েছিল সেই নামটাও কিন্তু এখানে শো করছে। এবং অনলি এখানে পাইথন আছে, অনলি কি আছে, অনলি পাইথন আছে এখানে, সেটাও কিন্তু এখানে সে কাউন্ট করছে। এখন যদি আপনি এইটার উপর যদি ক্লিক করি আমরা, দেখেন আমার এই ব্রাউজারে কিন্তু কোনো জিমেল লগইন নেই, তারপর কোনো গিটহাব অ্যাকাউন্ট কিন্তু লগইন নেই, কিন্তু আমি তার এগুলো দেখতে পারতেছি কারণ এগুলো কি করা অবস্থায় আছে, পাবলিক অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? পাবলিক অবস্থায় আছে। আমি চাইলে যে কোনো ফাইলে ক্লিক করলে আমি তার কোডগুলো দেখতে পারতেছি। আচ্ছা, পাবলিক করার সুবিধা দেখছেন? হ্যাঁ জি জি হ্যাঁ, জি আমরা বলেন যদি কি? কোনোটা একটা পাবলিক একটা প্রাইভেট করতে চাই এরকম, না, একটা রিপোজিটরির ভিতরে আপনি সেটা করতে পারবেন না। আপনাকে ওই রিপোজিটরি যে হয়তো পাবলিক না বা প্রাইভেট করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে? এটাকে শুধু এই পাইথন প্রোগ্রামটাই আপলোড করা যাবে না অন্য না না কোনো না, program? শুধু পাইথন না, আপনার ভিডিও ছবি সবকিছু আপনি এভাবে ডিপ্লয় করে ফেলতে পারবেন সেম ওয়েতে। এটা স্টোরেজ, ফ্রি স্টোরেজ কতটুক দেওয়া এটা থাকে 15 আর জিবি কি? আছে, 15 জিবি আছে, কিন্তু আপনারা যদি গুগল ভিএস কোডের ড্রাইভের মাধ্যমে, হ্যাঁ গুগল ড্রাইভের মতো, কিন্তু আপনি যদি ভিএস কোডের মাধ্যমে যদি আপনি এটাকে পুশ করেন তাহলে আপনি যত বড় আপনার ফাইল হোক আপনি সব আপনি এখানে ডিপ্লয় করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? 15 জিবি স্টোরেজ পার হলে তখন কি আমাদের কিনতে হবে না এখানে? না না, কিন্তু হবে না। আপনি মানে ভিএস কোডের মাধ্যমে আপনি যখন কমান্ড দিয়ে যখন আপনি এগুলোকে পুশ করবেন, আপনি তখন আনলিমিটেডের মতো আপনি এগুলো পুশ করতে পারবেন।
কিন্তু আপনি যদি ড্র্যাগ করে যদি আপনি নিয়ে আসেন, ড্র্যাগ করে মানে কোনো ফাইলকে টেনে যদি আপনি এখানে ডিপ্লয় করেন, তো সেক্ষেত্রে এটার একটা লিমিটেশন আছে, যে আপনি এত এমবির বেশি আপনি প্রজেক্ট এখানে ডিপ্লয় করতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমি এটাকে পাবলিক প্রাইভেট কিভাবে আমি চেঞ্জ করতে পারি? আমার এখন এটা পাবলিক হয়ে গেছে, কিন্তু আমি এগুলোকে আমি মানুষকে দেখাবো না। এমন হতে পারে না? আপনার একটা প্রজেক্ট থাকতে পারে না? প্রজেক্ট থাকতে পারে। তো এই জন্য আমরা যেটা করবেন, আপনার ওই যে রিপোজিটরি যেটা আপনি পাবলিক বা প্রাইভেট আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, ওই রিপোজিটরির ভিতরে ঢুকবেন। ঢোকার পরে যে সেটিংস নামে একটা অপশন পাবেন, এখানে সেটিংস, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর একদম চলে যাবেন নিচের দিকে। দেখেন, আমি একটু উপর দিকে তাহলে আলোচনা করে যাই। আপনি যে রিপোজিটরি নেম, আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। নাম কি করতে পারবেন? এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে চলে যাবেন নিচের দিকে, একদম তলায় চলে যাবেন, একদম তলাতে দেখেন এই যে ডেঞ্জার জোন নামে একটা কি আছে, একটা ফিল্ড আছে, ডেঞ্জার জোন নামে একটা বাক্স আছে এখানে। এখানে প্রথম আছে চেঞ্জ রিপোজিটরি ভিজিবিলিটি। এখানে যে চেঞ্জ ভিজিবিলিটি, এখানে ক্লিক করে এই যে দিস রিপোজিটরি ইজ কারেন্টলি পাবলিক, এটা বর্তমান পাবলিক অবস্থায় আছে। আপনি চাইলে চেঞ্জ ভিজিবিলিটিতে ক্লিক করে চেঞ্জ টু প্রাইভেট, আপনি এখানে প্রাইভেট করে ক্লিক করে দেন। তারপর আই ওয়ান্ট টু মেক দিস রিপোজিটরি প্রাইভেট, এখানে ক্লিক করে দিবেন। তারপর আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস এফেক্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর মেক দিস রিপোজিটরি প্রাইভেট, কি বলছে? ওয়ার্নিং, দিস ইজ এ ডিস্ট্রাকটিভ অ্যাকশন। আচ্ছা, আমরা আবার একটু ক্লিক করি এখানে, মেক দিস রিপোজিটরি। দেখেন এখন কিন্তু এটা কি হয়ে গেছে? এটা প্রাইভেট হয়ে গেছে। বুঝবো কিভাবে? এই দেখেন এখানে লেখা আছে কারেন্টলি প্রাইভেট। আমি চলে গেছিলাম এখান থেকে ওই মাইক্রোসফট ইজে। এখন যদি ওই লিঙ্কটা যদি আমি এখান থেকে কপি করি, এই দেখেন এখন আমি সেই মুন্না ভাইয়ের গিটহাব অ্যাকাউন্টে চলে যাব। দেখবেন এখন এখানে কোনো রিপোজিটরি কিন্তু নেই। আছে? বলেন। নেই। আছে? নাই কিন্তু। তার মানে আমাদের ওটা প্রাইভেট হয়ে গেছে, যার কারণে সে এখন এখানে শো করছে না। বিষয়টা ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, জি বুঝতে পারছি। ওকে। তো আমরা এভাবে কি করতে পারি? প্রাইভেট পাবলিক করতে পারি। নাম্বার 2 হচ্ছে ডিসেবল ব্রাঞ্চ প্রোটেকশন রুলস। আপনি যদি এইটাকে ডিসেবল করে রাখতে চান, ডিসেবল ব্রাঞ্চ প্রোটেকশন মানে কিছু ব্রাঞ্চ আপনি এখানে মাল্টিপল ব্রাঞ্চ তৈরি করতে পারবেন, সেটা আমি দেখাবো কিভাবে আপনি ব্রাঞ্চ তৈরি করতে পারেন। ঠিক আছে? আপনি সেগুলো এখানে ডিসেবল করে রাখতে পারবেন, তাহলে সেই ব্রাঞ্চ সে কাজই করতে পারবে না। যদি আপনি এই রিপোজিটরিটাকে আপনি ডিলিট করে ফেলতে চান, যে আপনি এটাকে ভুলে তৈরি করে ফেলেছেন বা আপনি তৈরি করেছিলেন কিন্তু বর্তমান লাগতেছে না, এই জন্য আপনি কি করতে পারেন? এটাকে পরবর্তীতে ডিলিট করে ফেলতে পারবেন। এই যে ডিলিট দিস রিপোজিটরি, এই যে ডিলিট দিস রিপোজিটরি এখানে ক্লিক করবেন। তারপর আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি এখানে ক্লিক করবেন। আই হ্যাভ আ রিড এখানে ক্লিক করবেন। তারপরে যে এইখানে আই কনফার্ম টাইপ, এই যে ডবল কোটেশনের মাঝখানে যতটুকু আছে এতটুকু এখান থেকে কপি করবেন। ডবল কোটেশনের মাঝেরটুকু কপি করে এখানে পেস্ট করে ডিলিট দিস রিপোজিটরি ক্লিক করবেন। তারপর আপনার একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার গিটহাবের পাসওয়ার্ড। দেওয়ার পরে তারপর আপনি কনফার্ম করলে আপনার এই রিপোজিটরি ডিলিট হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছি? রেসপন্স করবেন। জি, জি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ বুঝতে ওকে, এখানে ঠিক কি আছে। পাসওয়ার্ডটা কি ইমেল দিয়ে যেটা পাসওয়ার্ড দিছি সেটা না? না, হ্যাঁ, ওই গিটহাব অ্যাকাউন্ট করার সময় যে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছিলাম না, ওই পাসওয়ার্ড, গিটহাবের পাসওয়ার্ড। আপনার ইমেইলের আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড না কিন্তু, ইমেইলের পাসওয়ার্ড না, আপনার গিটহাব অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। ওই জি পাসওয়ার্ডটা বুঝতে দিবেন। পারছি। আচ্ছা, তাহলে আমি এটাকে একটু তাহলে আপনাদেরকে দেখাই ডিলিট করে নাকি? হ্যাঁ, তাহলে কি করবো? আমি ডাবল কোটেশনের মাঝখানে এতটুকু আমি এখান থেকে মার্ক করে কপি করছি। তারপর এখানে পেস্ট করার পর এই যে পেস্ট করলাম, পেস্ট করে দেখেন এটা কিন্তু এখন ভিজিবল হয়েছে। ডিলিট দিস রিপোজিটরি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার কাছে পাসওয়ার্ড চাইনি, কারণ যদি অ্যাক্সেস আছে অলরেডি এই জন্য পাসওয়ার্ড চাইনি। সে কিন্তু এটা ডিলিট করে ফেলেছে। নাই কিন্তু এখন আমি যখন এখানে ক্লিক করি, এই দেখেন একদম এমটি। দেখছেন? এমটি হয়ে গেছে না? এমটি হয়ে গেছে। তো তাহলে আমরা কি করতে পারলাম? আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে আমরা নতুন একটি প্রজেক্ট সেখানে ডিপ্লয় করতে পারলাম না, সরি, আমরা প্রথমে একটি রিপোজিটরি তৈরি করেছি। তারপর কি করেছি? আমরা সেখানে আমাদের বিভিন্ন ডকুমেন্ট আমরা সেখানে ডিপ্লয় করেছি বিভিন্ন কমান্ডের মাধ্যমে, এবং সেটাকে কাস্টমাইজ করেও আমরা সেটাকে কিন্তু ডিপ্লয় করেছি। ওকে, এবং কিভাবে রিপোজিটরি ভিজিবিলিটি আমরা চেঞ্জ করতে পারি সেটা দেখেছি, নাম কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখেছি, তারপর কিভাবে আমরা ওইটাকে রিমুভ করে ফেলতে পারি সেটা আমরা দেখেছি। ওকে, এই গেল একটা ব্যাপার। নাম্বার তারপরে নেক্সট ব্যাপার হচ্ছে, আপনারা চাইলে গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে কি করতে পারবেন? টিম ওয়ারে কাজ করতে পারবেন। টিম ওয়ারে কিভাবে কাজ করে গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে? টিম ওয়ারে কাজ করে হচ্ছে, আপনি একটি প্রজেক্ট মনে করেন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে একটি প্রজেক্ট আপনি নিয়েছেন। এখন ওই প্রজেক্টটিকে আপনারা 4-5 জন মিলে কাজ করবেন। এখন 4-5 জন, মনে করেন 5 জন,
সে 5 জন আছেন 5 জায়গাতে, মানে কাছাকাছি কেউ নাই। 5 জন কোথায় আছেন? 5 জায়গায় আছেন বা 5 ডিস্ট্রিক্ট আপনারা বসবাস করেন। এখন আপনারা তো এখন ফ্রেন্ড সার্কেল, আপনারা 5 জন ডেভেলপার। এখন এই 5 জন মিলে আপনারা একটা প্রজেক্টে কাজ করবেন। কয়টা প্রজেক্টে? একটি প্রজেক্টে আপনারা কাজ করবেন। একটা। আর ওই একটি প্রজেক্টে যখন কাজ করতে চাইবেন, তাহলে এখন 5 জন মিলে আপনারা কিভাবে কাজ করবেন? এখন আপনারা বলতে পারেন যে তাহলে ভাই আমরা 5 জন তো 5 জায়গাতে আছি, তাহলে আমরা 5 জনের 5টা প্রজেক্ট আমরা তৈরি করব, সেখানে আমরা কাজ করে আমরা একজনের কাছে পাঠিয়ে দেব। তাহলে সে ওগুলোকে মিলিয়ে একটা প্রজেক্টে রূপান্তর করবে। এটা কি সম্ভব? হ্যাঁ, সেটা কি সম্ভব? আপনি কোড সম্ভব। লিখছেন, সম্ভব তো মানে বলা খুব সহজ, কিন্তু আসলে কি বড় ক্রিটিক্যাল বিষয়। সেটা কিরকমের মনে করেন, আমি চলে গেলাম ভিএস করে, এখন আমি হাফিজ লিখলাম ক্লাস 1 ক্লাস 2, মনে করেন আমার আমার কাজ হচ্ছে এটা, বা আমাকে এই কাজটুকু ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা। এখন মুন্না ভাই সে করছে একটা সেক্টরের কাজ, সে কি করছে, সে কিন্তু নতুন একটা প্রজেক্ট সে তৈরি করছে। আবার জাহিদুল ভাই সে কি করছে, নতুন একটি প্রজেক্ট তৈরি করে বা ফোল্ডার তৈরি করে সে আবার তার ভাগের যে কাজগুলো ছিল বা তার যে টপিক গুলো ছিল সেগুলোর কাজ করছে। আবার এখানে আফজাল ভাই সে কি করছে, তার উপরে যে দায়িত্বগুলো ছিল সেগুলো একটা ফোল্ডার তৈরি করে সেই কাজগুলো করছে। এখন আমরা 5 জনে 5টা ফোল্ডার কি করলাম, এই রিপোজিটরিতে আমরা ডিপ্লয় করলাম, কি করলাম, বা তার কাছে পাঠাই দিলাম, তার কাছে কি করলাম, বা আমার কাছে আপনি পাঠাই দিলেন। এখন আপনি এখন এই যে জাহিদুল ভাই সে আমাকে একটা ফোল্ডার দিছে, মুন্না ভাই সে আমাকে একটা ফোল্ডার দিছে, তারপর আফজাল ভাই সে আমাকে একটা ফোল্ডার দিছে। এখন আপনাদের ফোল্ডার গুলোর ভিতরে যে কাজ, ওই কাজগুলোকে আমি যে ফোল্ডারে কাজ করছি ওই ফোল্ডারে ওই কাজগুলোকে ইনক্লুড করতে হবে। এখন কি করতে হবে? ইনক্লুড করতে হবে। এখন কাজগুলো করছেন আপনি, এখন আপনি কোথায় কি চেঞ্জ করছেন, কোথায় কি, এখন আমাদের তো এখানে জাস্ট অনলি একটা ফোল্ডার, অনলি কয়টা ফোল্ডার? একটা ফোল্ডার। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই এখান থেকে, ফাইল আমি যদি মানে আমরা যে প্রজেক্টগুলো কাজ করি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, সেগুলোকে ওপেন ফাইল, এখান থেকে ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে আসলাম। মনে করেন আমাদের ইজি কোডিং এর যে প্রজেক্টটি আছে, ইজি কোডিং এর প্রজেক্ট। ওকে, এখান থেকে ফাইল, এখান থেকে হচ্ছে ওপেন ফোল্ডার, তারপর এখান থেকে ব্যাগে চলে গেলাম, ইজি কোডিং ফোল্ডার আমরা এখান থেকে ওপেন করলাম। এই দেখেন ইজি কোডিং এর ফোল্ডারের ভিতর দেখেন তো এখানে কয়শো ফোল্ডার হবে এখানে। আমি এগুলো একটু ছোট করে ফেলতেছি, হ্যাঁ, এগুলো আপনারাও শিখবেন, নো প্রবলেম, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এগুলো আপনারা শিখবেন, ঠিক আছে। এই দেখেন ইজি কোডিং এর ভিতরে, এই যে ইজি কোডিং হচ্ছে একটা মূল প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করলাম, এর ভিতরে বের হচ্ছে ড্যাশবোর্ড, মেইন অ্যাপ, মাই প্রজেক্ট, তার পেমেন্ট অ্যাপ। হ্যাঁ, যখন আমরা ড্যাশবোর্ডের উপর ক্লিক করব তখন দেখেন এখানে টেমপ্লেট আছে, এখানে অনেকগুলো ফাইল আছে, আবার তারপর এখানে আবার অনেকগুলো পাইথন ফাইল আছে। আবার মেইন ফাইলে ক্লিক করলে তখন এখানে অনেকগুলো ফাইল আছে, আবার এর ভিতরে অনেকগুলো কোড আছে, অনেক কি আছে, অনেক কোড লেখা আছে এখানে, নাকি? তারপর যদি ভিউসে ক্লিক করে তারপর এখানে অনেক কোড লেখা আছে, এখানে অনেক কোড লেখা আছে। এই দেখেন, এখন আপনাকে দিলাম একটা অ্যাপের কাজ, আপনি এই কাজগুলো করেন। এখন আপনি কোথায় কি চেঞ্জ করছেন সেটা কি আমি জানবো? বলেন, জানতে পারবো? না না আমরা না জানতে জানি পারবো না। না। এখন আপনার কোডগুলোকে যদি এখন আমি এই এই যে আমার একটা ইজি কোডিং এর যে প্রজেক্ট আছে, যদি আমি এখন এগুলোকে এখানে যদি আমি সেগুলোকে আপডেট করতে চাই, আমার সেখানে ভুল হওয়ার আর কাজ না করার সম্ভাবনা অনেক বেশি, 95% কাজ না করার সম্ভাবনা। বুঝতে পেরেছেন? তখন ওইটা না বুঝার কারণে আমার এই যে প্রজেক্টটা সম্পূর্ণই বাতিল হইতে পারে। বাতিল বলতে আমার যে এখন যদি একটা কোনো একটা ক্র্যাশ খায় বা কোনো একটা এরর খায়, হয়তোবা সেই এরর যদি খুঁজে না পাই, তখন এই যে পরিশ্রম সব বৃথা চলে যাবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো জি। এই জন্য 5 জনের 5টা ফোল্ডারে দেখেন আমাদের এই যে একটা প্রজেক্ট দেখেন, দেখছেন এই প্রজেক্টের ভিতরে কত ফাইল আছে এখানে? হ্যাঁ, এখানে তো আমি অল্প করে ওপেন করছি। তারপরে যে মেইন ফাইল, মেইন ফাইলের ভিতরে আছে টেমপ্লেটস, এই দেখেন এখানে কতগুলো HTML ফাইল। তারপরে আবার আছে মাই প্রজেক্ট, এখানে আছে মেইন অ্যাপ, এখানে আছে যে টেমপ্লেট, তারপর আছে ইউজার অ্যাপ, এই যে ইউজার অ্যাপ, এখানে আছে টেমপ্লেট। এই দেখছেন কত ফাইল, এই দেখেন এই যে কতগুলো, মানে বিভিন্ন ফোল্ডারের ভিতরে বিভিন্ন ফাইল, বিভিন্ন ফাইলের বিভিন্ন কাজ এবং বিভিন্ন ফাংশন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনাদেরকে না শিখিয়ে এই জায়গায় যাব না, আপনাদেরকে শিখাতে শিখাতে তারপর কি করব, অ্যাডভান্সের দিকে যাব। বুঝতে পেরেছি? ইনশাল্লাহ। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই যে আমি এত কোড এত ফাইল আমরা বুঝবো কিভাবে আসলে কোনটা কোথায় আছে। আপনাদেরকে এগুলো একদম যেভাবে আমরা এই যে ক্লাস মানে কোর্স যখন শুরু করছি, আমরা একদম মানে একদম বিগিনার থেকে শিখতে শিখতে আমরা এখানে আসছি না, নাকি? আমরা তো একদম বিগিনার থেকে শিখতে শিখতে এখানে আসছি, নাকি? সেম ভাবে জি আমরা জি জ্যাঙ্গোতেও বা আমরা যখন কোনো নতুন কোনো প্রজেক্ট শুরু করব, আমরা একদম শুরু থেকেই শুরু করব, আপনাদেরকে মাঝখান থেকে শুরু করে শেখানো হবে না। সো ঘাবড়াবেন না আর টেনশন করার কোনো কারণ নাই। এটা আমি দেখাইলাম এর জন্যই, দেখাইতাম না
তাও দেখাইলাম এর জন্যই যে দেখেন আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের হিউজ কোড, হিউজ ফাইল, হিউজ ফোল্ডার তৈরি করতে হবে, মানে বিভিন্ন টপিকস এর উপরে। বুঝতে পেরেছি? ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এইভাবে আপনাকে এখন এই জন্য আপনি 5 জনের 5টা ফোল্ডার তৈরি করা যাবে না, একটা ফোল্ডারের ভিতরে কাজ করতে হবে, একটা ফোল্ডারের ভিতরে কাজ করতে হবে। সেটা কিভাবে করতে পারি দেখেন, এই যে গিটহাব অ্যাকাউন্টে আছি, এখন আমি একটা নতুন রিপোজিটরি তৈরি করব এখানে। তাহলে আমি এখান থেকে চলে যাব, এই যে এটাকে আমি তাহলে একটু ওপেন করে নিচ্ছি ভিএস করে। ওকে, কোড স্পেস ডট ইন্টারপ্রেস করলাম। ওকে, আমি তাহলে আগেরটা কেটে দিচ্ছি, এটাকে আমি ওপেন রাখতেছি। এখন আমি যেটা করবো এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আমি এখন গিটহাবে নতুন একটা রিপোজিটরি তৈরি করব, কারণ আগেরটি কিন্তু আমি ডিলিট করে ফেলেছিলাম। তাহলে আমি এটাকে পাবলিক রাখতেছি, সরি প্রাইভেট রাখতেছি, এবং নাম দিচ্ছি পাইথন ক্লাস। আগেরটার মতোই আমি আগেরটা এখন তৈরি করব, ঠিক আছে? ওকে, দেখেন আমার নামটা যদি ইউনিক হয় তাহলে সেখানে লাগবে ইউর নিউ রিপোজিটরি উইল বি ক্রিয়েটেড ইউজ পাইথন ক্লাস, মানে এখানে ভুলও মানে গ্রিন আসবে। আর যদি না হয় তাহলে কিন্তু এখানে রেড আসবে যে আপনার এটা অ্যাভেলেবেল নাই বা এটা হবে না, এই নামে আরেকটা রিপোজিটরি আপনারা অলরেডি আছে। ওকে, আমি কি করব, এই যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমার এই যে কমান্ডগুলো কিন্তু এখন আসছে, আমার যদি মুখস্থ আছে তো আমি এখন এগুলো জাস্ট আপলোড করে ফেলি, কেমন? ঠিক আছে, এখন আপনারা দেখবেন। তাহলে প্রথম লিখতে হবে git init, ইন্টারপ্রেস করব, তারপর লিখতে হবে git add স্পেস ডট ইন্টারপ্রেস করব, তারপর লিখতে হবে git commit, হ্যাঁ -m, তারপর হচ্ছে ডাবল কোটেশন, আমি এখানে লিখতে পারি কি আপডেট। ওকে, তারপর ডাবল কোটেশন ইন্টারপ্রেস করলাম। কি বলছে এখানে আমাদের git branch master, your branch is up to date with origin master, nothing to commit, working clean। ওকে, তো আমি এটাকে আবার চালাচ্ছি, git commit -m, -m, তারপর হচ্ছে স্পেস ডাবল কোটেশন, আমি এখানে দিতে পারি কি অনলি কমিট, যে কোনো নাম আপনি দিতে পারেন, নো প্রবলেম। এন্টার প্রেস করলাম। অরিজিন মাস্টার, কি সমস্যা ধরতেছে এখানে? আচ্ছা, যদি এটাকে যদি একটু কপি করি, আচ্ছা এই সমস্যাটা আমরা এবার যেটা করতে পারি, একটু কন্ট্রোল পেনে চলে যাব। হ্যাঁ, কিন্তু এটা তো সমস্যা হওয়ার কথা না। git init, আচ্ছা সমস্যা হওয়ার কথা কেন জানেন? দেখেন আমরা আমাদের রিপোজিটরিতে কিন্তু আগের যেই রিপোজিটরি ছিল সেটা কিন্তু আমরা কি করে ফেলেছি, সেটা কিন্তু আমরা সম্পূর্ণ ডিলিট করে ফেলেছিলাম। কিন্তু ওই যে git init যে করেছিলাম, যে git, এই ফাইলটা কিন্তু আমরা কিন্তু কাটি নাই, এটা কিন্তু আগেরটা কিন্তু রয়ে গেছে, যার কারণে আমাদের এরর দেখাচ্ছে এখন। তাহলে আমি এটাকে ডিলিট করে ফেলবো, ডিলিট হয়ে গেছে। এখন আমি সেম ভাবে আবার শুরু থেকে শুরু করব। আমি এটাকে ডিলিট করে আবার শুরু থেকে শুরু করতেছি, কেমন? আবার কিন্তু শুরু থেকে করতেছি। git init নাকি, git init হচ্ছে ফার্স্ট কমান্ড, তারপর হচ্ছে git add স্পেস ডট ইন্টারপ্রেস করব, git commit, হ্যাঁ -m, তারপর এখানে লিখতে পারি আপডেট, ডাবল কোটেশন ক্লোজ, ইন্টারপ্রেস করলাম। এই দেখেন এখন কিন্তু কমিট হয়ে গেছে। তারপর কি করব, সরি git commit করে ফেলেছি। এখন আমাদেরকে লিংকটা আনতে হবে এখান থেকে। এই লিংকটা মুখস্থ নাই, তাই না? এই লিংকটাকে কপি করলাম, তারপর এখানে পেস্ট করে ইন্টারপ্রেস করলাম, লিংক কানেক্ট হয়ে গেছে। তারপর এখন git পুশ করব, git push -u অরিজিন মাস্টার ইন্টারপ্রেস করলাম। এই দেখেন এখন আমাদেরকে এটা কিন্তু ডিপ্লয় করা হয়ে গেছে। ওকে, এখন যদি এটাকে রিফ্রেশ